মুক্তিযুদ্ধ দেখিনি, দেখছি সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইবিএন গ্রুপের আয়োজনে আমাদের অংশগ্রহণে আজকের এই ভার্চুয়াল ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায়। মুজিব বর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকের আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কিকরা যে বিষয় নিয়ে কথা বলবেন সেটি হচ্ছে, এই সংসদ মনে করে স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে সরকারি দল হিসেবে রয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল এবং বিরোধী দল হিসেবে রয়েছেন দেশরত্ন শেখ হাসিনা হল। সরকারি দল অর্থাৎ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের যারা বক্তা রয়েছেন তারা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নওরিন নুসরাত, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ। আমাদের সাথে আজকের সংসদের মাননীয় ছায়ামন্ত্রী হিসেবে উপস্থিত রয়েছেন হালিমা খাতুন মিম, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ। এবং সেই সাথে আজকের ছায়া সংসদের সরকার দলীয় মাননীয় সংসদ সদস্য হিসেবে উপস্থিত রয়েছেন মারজান সাইদা, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ। অন্যদিকে বিরোধী দল দেশরত্ন শেখ হাসিনা হলের বক্তারা হলেন মাননীয় বিরোধী দলীয় নেতা মাসুমা চৌধুরী, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ। আজকের ছায়া সংসদে মাননীয় বিরোধী দলীয় উপনেতা হিসেবে উপস্থিত রয়েছেন ফারিয়া ইসলাম, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফি বিভাগ। এবং সেই সাথে আজকের মহামান্য ছায়া সংসদে মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য হিসেবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন উম্মে হাবিবা, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ। সুপ্রিয় দর্শক মন্ডলী, বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই ছায়া সংসদে বক্তাদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন জনাব ইসমেত জেরিন বিনতে নিজাম, সাবেক কৃতি বিতার্কিক, ইসলামী বিশ্ববিদ্যালয়, এবং বর্তমানে তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সুরক্ষা ও তদন্ত বিভাগে সহকারী পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। আমরা আমাদের সম্মানিত আলোচক ইসমেত জেরিন বিনতে নিজাম আপুর বক্তব্য শুনবো, তবে আমাদের আয়োজনের একেবারেই শেষে। আজকের বিতর্কিকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের জ্ঞাতার্থে বিতর্কের নিয়মগুলো জানিয়ে দিচ্ছি। গঠনমূলক পর্বে প্রতি বক্তা 5 মিনিট এবং যুক্তি খণ্ডন পর্বে 3 মিনিট করে সময় পাবেন। প্রথম এবং শেষ মিনিটে কোনো প্রকার পয়েন্ট উত্থাপন করা যাবে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, শুরু করছি আমাদের আজকের এই ছায়া সংসদ। একই সাথে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী নওরিন নুসরাতকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় সংসদ নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই দিনে প্রধানমন্ত্রী হিসেবে আপনার অনুমতিক্রমে আজকের এই ছায়া সংসদে গর্বের সাথে আমি যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি সেটি হলো, এই সংসদ মনে করে যে স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে। সরাসরি সংজ্ঞায়নে চলে যাচ্ছি। যে কয়েকটি বিষয়কে সংজ্ঞায়নের প্রয়াস পাচ্ছি সেগুলো হলো স্বাধীনতা, কাঙ্ক্ষিত লক্ষ্য এবং অর্জিত হয়েছে। স্বাধীনতা বলতে 1971 সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতিষ্ঠা এবং সার্বভৌমত্ব অর্জনকে বোঝাচ্ছি। কাঙ্ক্ষিত লক্ষ্য বলতে 1952 সালের প্রেক্ষিতে ভাষা ও সংস্কৃতি স্বাধীনতা, 1954 সালের যুক্তফ্রন্টের 21 দফায় বর্ণিত 7, 9 ও 15 দফা অর্থাৎ দেশে দুর্যোগ ও দুর্ভিক্ষ রোধ, অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রবর্তন ও বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করা এবং 1971 সালের প্রেক্ষাপট অর্থাৎ অর্থনৈতিক মুক্তি এবং 1972 সালের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভাগ ও অন্যান্য অনুচ্ছেদে উল্লেখিত ধর্মীয় সম্প্রীতি, মৌলিক অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠাকে বোঝাচ্ছি। এবং অর্জন যেহেতু একটি আপেক্ষিক বিষয়, সেহেতু অর্জিত হয়েছে বলতে পাকিস্তান ও বাংলাদেশের সমসাময়িক কিংবা বাংলাদেশের পরে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনকারী দেশসমূহের তুলনায় উল্লেখযোগ্য সূচকে বাংলাদেশের সুষম উন্নয়ন রক্ষিত হয়েছে বোঝাচ্ছি। মাননীয় স্পিকার, আমার বিরোধী দল এসে যদি এটি প্রমাণ করে দিয়ে যেতে পারে যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি, যারা আমাদেরকে বৈষম্যের জাতাকলে পৃষ্ঠ করে রেখেছিল, সেই পাকিস্তান কিংবা বাংলাদেশের পরে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনকারী দেশগুলোর তুলনায় উল্লেখযোগ্য উন্নয়ন সূচকে বাংলাদেশ পিছিয়ে আছে, তাহলে আজকের এই ছায়া সংসদে উত্থাপিত প্রস্তাবটি গৃহীত হবে না। পক্ষান্তরে আমরা যদি দেখিয়ে যেতে পারি পাকিস্তান এবং বাংলাদেশের সমসাময়িক জন্ম নেওয়া দেশসমূহের তুলনায় উন্নয়নের উল্লেখযোগ্য সূচকে আমরা এগিয়ে আছি, তবে আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হওয়ার জোর দাবি রাখে। মাননীয় স্পিকার, সংজ্ঞায়নকে সুস্পষ্ট করার জন্য আমরা 6টি মানদণ্ড দাঁড় করিয়েছি। 1, অর্থনৈতিক মুক্তি; 2, ভাষা ও সংস্কৃতির স্বীকৃতি; 3, ধর্মীয় সম্প্রীতি; 4, দুর্ভিক্ষ ও দুর্যোগ মোকাবেলায় সফলতা; 5, বিচার বিভাগের স্বাধীনতা; 6, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণ। এই 6টি মানদণ্ডের প্রথম 2টি আমি নিজে, দ্বিতীয় 2টি আমার দলের মন্ত্রী এবং সর্বশেষ 2টি আমার দলের সংসদ সদস্য বিস্তারিত আলোচনার মাধ্যমে এটি প্রমাণ করে দিয়ে যাবে যে স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে এবং এরই মাধ্যমে আজকের এই ছায়া সংসদে আমার উত্থাপিত প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হবে। চলে যাচ্ছি মানদণ্ড বিশ্লেষণে। মাননীয় স্পিকার, 1971 সালে স্বাধীনতার যুদ্ধে জয়লাভের পর বাংলাদেশের পরিস্থিতি খুবই নাজুক ছিল, তাই তৎকালীন সরকারের প্রধানতম লক্ষ্য হয়ে ওঠে অর্থনীতিকে দাঁড় করানো এবং এর পুনর্গঠন। আর বর্তমানে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, 1970 সালে স্বাধীনতা পূর্ব সময়ে বাংলাদেশের জিডিপি ছিল মাত্র 9 বিলিয়ন মার্কিন ডলার। 2020 সালে তা এসে দাঁড়িয়েছে 329 বিলিয়ন মার্কিন ডলারে, যা 50 বছরে 37 গুণ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে 2020 সালে পাকিস্তানের জিডিপি মাত্র 265 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের পরে স্বাধীনতা অর্জনকারী অ্যাঙ্গোলার 92 বিলিয়ন মার্কিন ডলার, ক্রোয়েশিয়ার 56 বিলিয়ন মার্কিন ডলার, মোজাম্বিকের 15.29 বিলিয়ন মার্কিন ডলার এবং ইরিত্রিয়ার 2.065 বিলিয়ন মার্কিন ডলার মাত্র, এবং অন্যান্য দেশের জিডিপি আরো কম। মাননীয় স্পিকার, 1970 সালে বাংলাদেশের গড় আয় ছিল 140 মার্কিন ডলার। 2020 সালে তা 15 গুণ বৃদ্ধি পেয়ে এসে দাঁড়িয়েছে 2173 মার্কিন ডলারে, যেখানে পাকিস্তানের গড় আয় 1300 মার্কিন ডলার মাত্র। মাননীয় স্পিকার, 1972-73 সালে বাংলাদেশের জাতীয় বাজেটের আকার ছিল 786 কোটি টাকা। 2020 সালে তা এসে দাঁড়িয়েছে 5,68,000 কোটি টাকা। আবার 1972-73 সালে বাংলাদেশের উন্নয়নের বাজেটের আকার ছিল 501 কোটি টাকা। 2018-19 অর্থ বছরে তা 1,73,000 কোটি টাকায় উন্নীত হয়েছে। আরো লক্ষ্য করুন মাননীয় স্পিকার, 2020 এর সূচক অনুযায়ী নমিনাল জিডিপির ভিত্তিতে বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে পাকিস্তানের অবস্থান যেখানে 45তম, অ্যাঙ্গোলার 62তম, ক্রোয়েশিয়ার 81তম, মোজাম্বিকের 126তম, ইরিত্রিয়ার 156তম, বাংলাদেশের অবস্থান সেখানে 39তম, যা কিনা স্পষ্টভাবে আমাদের অর্থনৈতিক মুক্তিকে নির্দেশ করে, যেটি ছিল আমাদের স্বাধীনতার লক্ষ্য এবং যেটি আমরা অর্জন করেছি। 2020 সালে পাকিস্তানের রপ্তানি যেখানে 23 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশের 34 বিলিয়ন মার্কিন ডলার। আবার পাকিস্তানের আমদানি যেখানে 43 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশে সেখানে 47 বিলিয়ন মার্কিন ডলার। 2020 সালের জরিপ অনুযায়ী পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেখানে 20 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশে সেখানে 45 বিলিয়ন মার্কিন ডলার, যা কিন্তু দ্বিগুণের চেয়েও বেশি। মাননীয় স্পিকার, 1972 সালে বিশ্বব্যাংক যে দেশের মাথা বিষয় নিয়ে হতাশা প্রকাশ করেছিল, সেই দেশটি এখন পুরো বিশ্বের রোল মডেল হিসেবে চিহ্নিত হয়। 1974 সালে যে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী, যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে বটমলেস বাস্কেট বলে বা তলাবিহীন ঝুড়ি বলে অভিহিত করেছিলেন, সেই হেনরি কিসিঞ্জার এখন সেটি প্রত্যাহার করে নেন নির্দ্বিধায়। 1976 সালে নরওয়ের অর্থনীতিবিদ জাস্ট টালান যে বাংলাদেশকে টেস্ট কেস অফ ডেভেলপমেন্ট বলে আখ্যায়িত করেছিল, সেই বাংলাদেশ এখন মডেল কেস অফ ডেভেলপমেন্টে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, এই এত উদাহরণ কেবল একটি বিষয়কে নির্দেশ করছে, যেটি হলো আমাদের অর্থনৈতিক মুক্তি, যা ছিল আমাদের স্বাধীনতার অন্যতম একটি লক্ষ্য, যে আমরা পুরোপুরিভাবে অর্জন করতে সক্ষম হয়েছি। চলে যাচ্ছি আমার দ্বিতীয় মানদণ্ড, ভাষা ও সংস্কৃতির স্বীকৃতিতে। 1952 সালের ভাষার দাবিকে কেন্দ্র করে শুরু হয়েছিল স্বাধিকার আন্দোলন, পরিচালিত হলো সশস্ত্র সংগ্রাম, অর্জিত হলো আমাদের স্বাধীনতা। এবং এরপরই 1971 সালে বাংলা একাডেমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা অনুযায়ী 1972 সালের 4 নভেম্বর স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষার মর্যাদা পায় বাংলা।
সংবিধানের ৩য় অনুচ্ছেদের মাধ্যমে পায় সাংবিধানিক স্বীকৃতি। এমনকি বাংলাদেশের সর্বত্র বাংলা ভাষা নিশ্চিতকরণের জন্য 1987 সালে বাংলা ভাষা বাস্তবায়ন কোষ গঠন করা হয়। 1998 সালে বাংলা ভাষা বাস্তবায়ন কোষ গঠন 1987 সালে বাংলা ভাষার প্রচলন আইন 1987 প্রণয়ন করা হয় এবং 1998 সালে বাংলা ভাষা বাস্তবায়ন কোষ গঠন করা হয়। সমগ্র বিশ্বব্যাপী বাংলা ভাষা এখন সমাদৃত। 1999 সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর ঘোষণা অনুযায়ী 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদায় অভিষিক্ত। মাননীয় স্পিকার, আমি একটু সময় চেয়ে নিচ্ছি। জি, 20 সেকেন্ড সময়ের মধ্যে কমপ্লিট করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের জন্য সরকার নিরলস ভূমিকা পালন করছে। এরই অংশ হিসেবে উচ্চ আদালত ইংরেজির পরিবর্তে বাংলায় রায় প্রদানের ব্যবস্থা নিশ্চিত করার জন্য, এমনকি বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সরকার বদ্ধপরিকর। এছাড়াও সংবিধানের 23 অনুচ্ছেদে বর্ণিত জাতীয় সংস্কৃতির স্বীকৃতি স্পষ্টত দৃশ্যমান। মাননীয় স্পিকার, সুতরাং সুবর্ণ জয়ন্তীতে এসে স্বাধীনতার অন্যতম লক্ষ্য ভাষা ও সংস্কৃতির স্বীকৃতি অর্জিত হয়েছে। মাননীয় স্পিকার, 6টি মানদণ্ডের 2টি মানদণ্ড আলোচনার মাধ্যমে আমি ইতোমধ্যে প্রমাণ করে দিয়েছি যে স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে। আমার দলের মন্ত্রী এবং সংসদ সদস্য বিস্তারিতভাবে আলোচনার মাধ্যমে এটি আরো সুস্পষ্ট করে যাবে। তাই আজকের এই ছায়া সংসদে উত্থাপিত প্রস্তাবটি যেন সর্বসম্মতিক্রমে গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আজকের ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রীকে। তিনি বললেন বাংলাদেশের বর্তমান গড় মাথাপিছু আয়, জিডিপি, উন্নয়ন বাজেট, বৈদেশিক মুদ্রা রিজার্ভ এবং ভাষার উন্নয়ন নিয়ে, এবং সেই সাথে বলে গেলেন যে আজকের সংসদে উত্থাপিত প্রস্তাবটি গৃহীত হওয়ার জোর দাবি রাখে। আচ্ছা, এবারে আমরা শুনবো মাননীয় বিরোধী দলীয় নেতা মাসুমা চৌধুরীর কাছ থেকে তার বক্তব্য। আজ 22 মার্চ 2021, ঘড়ির কাঁটা পেছনে ঘুরিয়ে ক্যালেন্ডারের পাতা উল্টিয়ে ফিরে যাব 1971 সাল। কৃষক ভেবেছিল সোনার মাটিতে সোনার ফসল ফলাবে, শ্রমিক ভেবেছিল ন্যায্য মূল্য পাবে, কবি সাহিত্যিক ভেবেছিল তার কলমের গতি কেউ রুখতে পারবে না। সকল শ্রেণী পেশার মানুষ স্বপ্ন দেখেছিল শোষণ বৈষম্যহীন অসাম্প্রদায়িক সমৃদ্ধ দেশ বাংলাদেশ। কেটে গেছে 50টি বছর, প্রাপ্তি অপ্রাপ্তির সমীকরণ মেলাবো আজ। ধন্যবাদ মাননীয় স্পিকার আজকের এই সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য। আজকের এই সংসদে উত্থাপিত প্রস্তাবটি হলো, এই সংসদ মনে করে যে স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে। সঙ্গত কারণে বিপক্ষে বলছি। মাননীয় স্পিকার, আজকে সরকারি দল যে সংজ্ঞায়নটি করে গেছে তা সম্পূর্ণরূপে মেনে নিতে পারছি না। কারণ মাননীয় স্পিকার, আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সন্ধিক্ষণে বাংলাদেশের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরে বলেছেন স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে জাতিকে আরো অনেক দূর যেতে হবে। মাননীয় স্পিকার, বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা এবং অনুচ্ছেদ 8 অনুযায়ী আমরা অঙ্গীকার করিতেছি যে যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ এবং বীর শহীদদিগকে প্রাণ উৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে। মাননীয় সরকারি দল যখন জাতির পিতার ভাস্কর্যের উপর হামলা হয় তখন আঘাত হানে আমাদের জাতীয়তাবাদে। মাননীয় সরকারি দল, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু মাননীয় সরকারি দল, আমরা কি অসাম্প্রদায়িক হতে পেরেছি? আমরা কি ভুলে গেছি হলি আর্টিজান কিংবা রামুর ঘটনা? মাননীয় সরকারি দল, আজকে 30 লক্ষ বাঙালি রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার যে লক্ষ্য ছিল, যে উদ্দেশ্য ছিল, তার উপর ভিত্তি করে 6টি মানদণ্ড দাঁড় করাতে চাই। 1, গণতন্ত্রের চর্চা ও আইনের শাসন প্রতিষ্ঠা, 2, জাতীয়তাবাদ, 3, অর্থনৈতিক মুক্তি, 4, জীবনযাত্রার মান উন্নয়ন, 5, মানবাধিকার নিশ্চিত, 6, বৈষম্যহীন শোষণ নিপীড়ন মুক্ত অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা। মাননীয় সরকারি দল, আজকে আমি আমার বিরোধী দলীয় উপনেতা নেতা হিসেবে প্রথম 2টি মানদণ্ড এবং আমার দলের উপনেতা দ্বিতীয় 2টি মানদণ্ড এবং আমার দলের সাংসদ তৃতীয় 2টি মানদণ্ডের উপর তথ্য, তত্ত্ব এবং উপাত্ত দিয়ে প্রমাণ করে দিয়ে যাবেন আমরা স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পথে এখনো লক্ষ্য অর্জিত হয়নি। মাননীয় স্পিকার, 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু বাঙালি জাতির যে জাতীয়তাবাদের আন্দোলন এবং গণতান্ত্রিক আন্দোলনকে তুলে ধরেছিলেন। মাননীয় সরকারি দল, সেই গণতন্ত্র কি দেশে প্রতিষ্ঠা হয়েছে? 15 বছরের স্বৈর শাসন, সরকারের চেয়ার সিটিং এর মতো পরিবর্তন এবং রাজনৈতিক অস্থিরতা আমাদের কোন রাজনৈতিক মুক্তি এনে দিয়েছে? মাননীয় সরকারি দল, সম্প্রতি পৌরসভার সহিংসতার ঘটনা আমাদের কারোরই অজানা নয়। নির্বাচন কমিশনের প্রতি জনগণের অনাস্থা, ভোট কেন্দ্রে ভোটারের অনুপস্থিতি কিংবা কখনো মৃত ব্যক্তির নামে ভোট প্রদান এবং বিরোধী দলগুলোর
নির্বাচনের মাঠে সক্রিয়তার অভাব কি আমাদের গণতন্ত্রের চর্চাকে ব্যাহত করছে না? তাহলে কিভাবে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারি? মাননীয় স্পিকার, আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের প্রতিবেদনে উঠে এসেছে বৈশ্বিক আইনের শাসন সূচকে বিশ্বের 128টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 115তম। মাননীয় সরকারি দল, যেখানে দেশে আইনের শাসন সূচকে এত নিম্নমান, তখন কিভাবে আমরা বলতে পারি স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে? মাননীয় স্পিকার, পয়েন্ট অফ ইনফরমেশন মাননীয় স্পিকার। জি, আমরা একটি প্রশ্ন নেই বিরোধী দলীয় নেতা। মাননীয় বিরোধী দলীয় নেতা, আমরা আমাদের সংজ্ঞায়নে অর্জিত হয়েছে সংজ্ঞায়নে এটি বলেছিলাম যে পাকিস্তান এবং বাংলাদেশের পরে স্বাধীনতা অর্জনকারী রাষ্ট্রসমূহের তুলনায় যদি আমরা উন্নয়ন সূচকে এগিয়ে থাকতে পারি। আপনার কাছে আমার এটি প্রশ্ন, আপনি যে সুযোগটি দেখালেন যে 128টি দেশের কথা বললেন এবং সেখানে বাংলাদেশের অবস্থান বললেন, পাকিস্তান এবং স্বাধীনতার পরে অর্জিত কোনো দেশ কি সেখানে আছে? যদি থেকে থাকে তাদের অবস্থান ঠিক কোথায়, বাংলাদেশের আগে না পরে? পাকিস্তান শ্রীলঙ্কা আমাদের মাপকাঠি নয় মাননীয় প্রধানমন্ত্রী, সেটি আমাদের মাপকাঠি কখনোই হতে পারে না। আইনের শাসন সূচকে আন্তর্জাতিক মানদণ্ডে আমাদের অবস্থান কোথায় সেটি আজকে বিবেচনার বিষয়। সম্পূর্ণ প্রশ্ন মাননীয় স্পিকার, আপনি আমাদের অর্জিত হয়েছে সংজ্ঞায়ন কি মেনে নিয়েছেন? আপনারা কাঙ্ক্ষিত লক্ষ্যের সংজ্ঞায়ন নতুন করে দিয়েছেন, কিন্তু অর্জিত হয়েছে সংজ্ঞায়ন কিন্তু আপনারা নতুন করে দেননি। সেক্ষেত্রে আপনার অর্জিত হয়েছে সংজ্ঞায়ন মেনে নিয়েছেন এবং অর্জিত হয়েছে সংজ্ঞায়ন মেনে নিয়ে আপনারা এই কথা বলতে পারেন না যে পাকিস্তান এবং শ্রীলঙ্কা বা অন্য কোনো দেশ আপনাদের প্রেক্ষাপট নয়, এবং এটি নিঃসন্দেহে পয়েন্ট অফ অর্ডার মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী, অর্জিত হয়েছে বলতে আজকে 2021 সালে দাঁড়িয়ে আমরা কি কি দেখতে পাচ্ছি, কি ফলাফল দেখতে পাচ্ছি, আমাদের বাংলাদেশের চিত্র কি, সেই বিবেচনা করে আজকের বিতর্কটি। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দলীয় নেতা আজকের সংসদ নেতা আপনাকে প্রশ্ন করেছেন এবং পয়েন্ট অফ অর্ডারের সরকারি প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে যে আপনি আজকে মাননীয় প্রধানমন্ত্রী সংজ্ঞায়ন মেনে নিয়েছেন কিনা। না, আমি কোনোভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সংজ্ঞানকে মেনে নেইনি। আমরা এখনো পুরোপুরি ভাবে আমাদের লক্ষ্য অর্জন করতে পারিনি। পয়েন্ট অফ অর্ডার মাননীয় স্পিকার, পয়েন্ট অফ অর্ডার মাননীয় স্পিকার, তারা আংশিক মেনে নিয়েছে এবং আংশিক মেনে নিয়ে কেবলমাত্র লক্ষ্য এর সংজ্ঞায়ন পরিবর্তন করেছে, কিন্তু অর্জন হয়েছে সংজ্ঞায়ন তারা পরিবর্তন করেনি, যার অর্থ তারা সেটি মেনে নিয়েছে এবং সংজ্ঞায়ন মেনে নিয়ে তারা সাংঘর্ষিক কথাবার্তা বলছে। মাননীয় স্পিকার, পয়েন্ট অফ অর্ডার তুলছি। মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনি আত্মপক্ষ সমর্থন করছেন কিভাবে? মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনি কি আমাদের সাথে আছেন? 1972 সালে 26শে মার্চ জাতির পিতা বলেছেন বাংলাদেশের মানুষের মাননীয় বিরোধী দলীয় নেতা, আমি একটু বলছি। আজকে আমাদের সংসদের প্রধানমন্ত্রী আপনার যে বিরুদ্ধে যে পয়েন্ট অফ অর্ডার তুলেছেন, অর্থাৎ তারা বলছেন যে আপনি তাদের সংজ্ঞায়নকে আংশিকভাবে মেনে নিয়ে আপনি নতুন ভাবে সংজ্ঞায়ন করছেন। আপনি আত্মপক্ষ কিভাবে সমর্থন করবেন এই কথা? আমি তার কথা আংশিকভাবে মেনে নেই, পুরোপুরি করতে পারছি না। আমি বলেছি যে যেখানে মহামান্য রাষ্ট্রপতি বলে যে জাতিকে আরো অনেক দূর যেতে হবে স্বাধীনতার লক্ষ্য অর্জনে, সেখানে আমি কিভাবে বলতে পারি স্বাধীনতার লক্ষ্য অর্জন হয়েছে? মাননীয় স্পিকার, ফিরে আসছি আমার মূল বক্তব্যে। আচ্ছা, একটু এখানে আরেকটু থামাচ্ছি। বিরোধী দলীয় নেতা, তাহলে আপনি আপনার মানদণ্ড অনুযায়ী সংজ্ঞায়ন মেনে না নিয়ে বক্তব্য করছেন, এই তো? জি। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পয়েন্ট অফ অর্ডারটি গৃহীত হয়নি। ধন্যবাদ। মাননীয় সরকারি দল, আজকে 2021 সালে দাঁড়িয়ে আমরা কি দেখতে পাচ্ছি? টানা 4 বার দুর্নীতিগ্রস্ততায় আমাদের চ্যাম্পিয়ন এবং 2020-এর প্রতিবেদনে 180টি দেশের মধ্যে আমাদের অবস্থান নিচের দিক থেকে 14তম। মাননীয় স্পিকার, 27 জানুয়ারি 2019 প্রথম আলো সূত্র জানিয়েছে কুষ্টিয়ার নির্মাণাধীন মেডিকেল কলেজ হাসপাতালে ছাদ ধসে এক শ্রমিকের মৃত্যু ঘটেছে। মাননীয় সরকারি দল, কেন ওই মৃত্যু ঘটেছে? কারণ স্টিলের পাতের পরিবর্তে কাঠ এবং বাঁশ ব্যবহার করা হয়েছে। একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখেছি রাজশাহী মেডিকেল কলেজে এবং চুয়াডাঙ্গার দর্শনাতেও। মাননীয় সরকারি দল, পদ্মা সেতু, মেট্রো রেল কিংবা বঙ্গবন্ধু টানেলের মতো অবকাঠামো উন্নয়ন কখনোই দেশে অবকাঠামোগত উন্নয়ন করতে পারবে না যতদিন না পর্যন্ত এই বাঁশ বান্ধব অবকাঠামোগত উন্নয়ন আমরা ঠেকাতে পারছি। মাননীয় স্পিকার,
বাংলাদেশ সরকার করোনা ভাইরাস আর্থিক মোকাবেলায় 750 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন, যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কিন্তু মাননীয় সরকারি দল, এই প্রণোদনা আমরা কতটুকু পৌঁছে দিতে পেরেছি তৃণমূল পর্যায়ে? মাননীয় স্পিকার, 10 জুন 2020 পর্যন্ত সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী ত্রাণ বিতরণে 218টি দুর্নীতি ঘটনায় 4,59,870 কেজি ত্রাণের চাল উদ্ধার করা হয়েছে। মাননীয় সরকারি দল, ত্রাণের এই আমরা যতই ত্রাণ বাড়াই না কেন, প্রণোদনা বাড়াই না কেন, বাজেটের আকার যতই বাড়ুক না কেন, যতদিন না পর্যন্ত আমরা সুনাগরিক হয়ে নিজেদের অধিকার আদায় করতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে না। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, এই স্বাধীনতা তখনই আমার কাছে প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে যেদিন বাংলার মানুষ তার সকল দুঃখের অবসান ঘটবে। মাননীয় সরকারি দল, যখন রেমিটেন্স যোদ্ধা প্রবাসীরা দেশে আটকে অনাহারে দিন কাটায়, চিনি কলগুলো বন্ধ হয়ে যায়, কৃষক ন্যায্য মূল্য না পেয়ে ফসলে আগুন ধরিয়ে দেয়, তখন সেই মাননীয় বিরোধী দলীয় নেতা কি আমাদের মাঝে আছেন? মাননীয় স্পিকার, টিআইবির তথ্য মতে বিভিন্ন সরকারি বেসরকারি খাতে মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনার সময় শেষ। 20 সেকেন্ড সময়ের মধ্যে আপনি শেষ করুন। 30 সেকেন্ড সময় পেতে পারি? জি, আপনি শেষ করুন। 20 সেকেন্ড সময় দেন। তথ্য মতে আমাদের দেশে সরকারি বেসরকারি সেবাগুলো পেতে 67% মানুষকে কোনো না কোনো ভাবে ঘুষ দিতে হয়। যেখানে দেশের মানুষকে নিজের অধিকার আদায়ের জন্য ঘুষ নামক পুলসিরাত পার করতে হয়, সেখানে কিভাবে স্বাধীনতার লক্ষ্য অর্জিত হয়? সবশেষে মাননীয় স্পিকার, বলতে চাই, এই প্রস্তাবটি কোনোভাবেই যেন এই সংসদে গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি আজকের ছায়া সংসদের বিরোধী দলীয় নেতাকে। তিনি তার দলের অবস্থান পরিষ্কার করে গিয়েছেন এবং সেই সাথে আজকের ছায়া সংসদের সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীর সংজ্ঞায়নকে তিনি সম্পূর্ণরূপে গ্রহণ করেননি এবং সেই সাথে তিনি তার বক্তব্যে বলেছেন যে বাংলাদেশে হোলি আর্টিজানের মতো ভয়াবহ এবং মারাত্মক দুর্বিষহ ঘটনা, সেই সাথে তিনি বৈশ্বিক সূচকে বাংলাদেশের একটি নড়বড়ে অবস্থান তিনি ব্যাখ্যা করে গিয়েছেন। এ পর্যায়ে আমরা শুনবো আজকের ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রী হালিমা খাতুন মিমের কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই মহান ভার্চুয়াল ছায়া সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য। আজকের এই ছায়া সংসদে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপন করেছেন তা হলো স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে। প্রস্তাবটির যথাযথ সংজ্ঞায়নের মাধ্যমে তিনি 6টি মানদণ্ড দাঁড় করিয়েছেন, যার প্রথম 2টি অর্থাৎ অর্থনৈতিক মুক্তি এবং ভাষা সংস্কৃতির স্বীকৃতি তিনি নিজে বিশ্লেষণ এবং প্রমাণ করে গেছেন, এবং পরবর্তী 2টি মানদণ্ড অর্থাৎ ধর্মীয় সম্প্রীতি এবং দুর্ভিক্ষ দুর্যোগ মোকাবেলার সফলতা আমি আলোচনা করছি। চলে যাচ্ছি মানদণ্ড বিশ্লেষণে। তবে তার আগে মাননীয় স্পিকার, আপনার কাছে একটি প্রশ্ন রয়ে গেল। শুরুতেই বিরোধী দলীয় নেতা আমাদের সংজ্ঞায়নকে অস্পষ্ট করে গেছেন এবং তিনি আংশিকভাবে মেনে নেওয়ার মাধ্যমে বিষয়টিতে ধোঁয়াশা সৃষ্টি করেছেন। তাই পরবর্তী বক্তাদের উদ্দেশ্যে বলে যাব তারা যেন অর্জন বলতে কি বোঝায় সেটি স্পষ্ট করে রাখেন। চলে যাচ্ছি মানদণ্ড বিশ্লেষণে। ধর্মীয় সম্প্রীতি বলতে অন্য ধর্মের প্রতি সমান অনুরাগ তথা শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনকে বোঝায়, অর্থাৎ এক ধর্মের মানুষের সাথে অন্য ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতির মধ্যে ধর্মনিরপেক্ষতা একটি। সংবিধানের 12 নং অনুচ্ছেদে বিষয়টি সম্পর্কে ধারণা পাওয়া যায়। সংবিধানের 28 অনুচ্ছেদে নাগরিকদের সাম্প্রদায়িকতার প্রভাবমুক্ত রাখার বিধান করা হয়েছে। একইভাবে সাম্প্রদায়িক আচরণকেও নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া কর্মস্থল ও চাকরির ক্ষেত্রেও অসাম্প্রদায়িক নীতির কথা বলেছে বাংলাদেশের সংবিধান, যার দৃষ্টান্ত আমরা দেখতে পাই উচ্চ আদালতের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। একটি মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে যেখানে প্রধান বিচারপতি নির্বাচনেও ধর্মনিরপেক্ষতাকে প্রাধান্য দেওয়া হয়েছে, যা কিনা বিশ্বের অন্যান্য মুসলিম রাষ্ট্রে বিরল। সুতরাং এটা স্পষ্ট যে বাংলাদেশের রাষ্ট্রনীতি, সংবিধান এবং আইন ধর্মনিরপেক্ষতাকে ঊর্ধ্বে তুলে ধরেছে। এছাড়া ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। সংখ্যালঘুদের ওপর কোনো ধরনের হামলা হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমান বাংলাদেশকে ধর্মীয় সম্প্রীতির রোল মডেল বলে উল্লেখ করা হয়। বাংলাদেশে ধর্মের স্বাধীনতা নিশ্চিত হয়েছে। এদেশে ধর্ম যার যার দেশ, সবাই নিজ নিজ ধর্ম পালন করবে, এক্ষেত্রে কেউ বাধা প্রদান করবে না।
বাংলাদেশে যখন উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা সহ অন্যান্য ধর্মের বিভিন্ন পয়েন্ট অফ উৎসবগুলো উদযাপিত হচ্ছে, ঠিক একই সময়ে পাশের দেশ ভারতে সংখ্যালঘু মুসলিমরা নাগরিকত্ব বাতিলের আশঙ্কায় ভুগছে। মাননীয় মন্ত্রী, আমার একটা প্রশ্ন নেই। সম্মানিত মন্ত্রী, আমার দলের দলনেতা ইতোপূর্বে বলে গেছেন রামুর ঘটনা, যে অসাম্প্রদায়িক বা সাম্প্রদায়িক যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ মাননীয় উপনেতা আপনার প্রশ্নের জন্য। আমরা বলেছি যে সরকার সংখ্যালঘুদের ওপর হামলার প্রতি তাৎক্ষণিক কঠোর পদক্ষেপ নিচ্ছে। এক্ষেত্রে যদি হামলা হয়ে থাকে তার দায় সরকারের নয়, বরং সরকার সেই বিষয়টিকে পৃষ্ঠপোষকতা করছে কিনা, আন্তরিকভাবে তার শাস্তি বিধান করছে কিনা, আমরা সেটি দেখব। সরকারের কি দায় নয় যে জনগণের নিরাপত্তা দেওয়া? সমস্ত ধর্মের জনগণের অবশ্যই সরকারের দায়। আমরা সেটা উল্লেখ করেছি যে সরকার নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর, সরকার সেক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে। আপনাদের দেখতে হবে যে সরকার যদি সেক্ষেত্রে পদক্ষেপ না নিয়ে থাকে, তাহলে আশা করছি আপনি উত্তরটি পেয়েছেন। একটি জরিপে দেখা যায় 2011 সালের দেশে পূজা মণ্ডপের সংখ্যা ছিল 1100টি, এখন তা 3100-র বেশি। পূজা মণ্ডপ 3 গুণ বৃদ্ধির কারণ নিজ ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা, সরকারের পৃষ্ঠপোষকতা এবং নিরাপত্তা বোধের স্বস্তি, যা ধর্মীয় সম্প্রীতিরই প্রতিফলন। একবিংশ শতাব্দীতে বিভিন্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যেমন পাকিস্তান, ইন্দোনেশিয়া, ইরান প্রভৃতি দেশে ব্লাসফেমি ও কঠোর ফতোয়া জারি করে সংখ্যালঘুদের ওপর সহিংসতা ও দমন করা হচ্ছে। সেখানে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারী সকল আইন এবং ফতোয়া নিষিদ্ধ, যা সাম্প্রদায়িক সহিংসতা রোধে ভূমিকা পালন করছে। মাননীয় স্পিকার, ধর্মীয় ও সাম্প্রদায়িক কারণে বিভিন্ন দেশে যুদ্ধ সংঘাত থাকা সত্ত্বেও বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন ধরে রেখেছে। বাংলাদেশকে ধর্মীয় সম্প্রীতি ও শান্তির উজ্জ্বল দৃষ্টান্ত বলে আখ্যায়িত করেছে ওআইসি মহাসচিব, যা আমাদের জন্য স্বাধীনতার অন্যতম কাঙ্ক্ষিত অর্জন। চলে যাচ্ছি পরবর্তী মানদণ্ড বিশ্লেষণে, অর্থাৎ দুর্ভিক্ষ ও দুর্যোগ মোকাবেলায় সফলতা। যুক্তফ্রন্টের ঐতিহাসিক 21 দফা ছিল 54 নির্বাচনে জয়লাভের মূল মন্ত্র। 21 দফার 7 নং দফা ছিল নানামুখী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দেশে বন্যা, দুর্যোগ ও দুর্ভিক্ষ রোধ করা। তৎকালীন পাকিস্তান সরকার যেটি বাস্তবায়ন করেনি, ফলে 1970 সালে স্মরণকালের প্রলয়ঙ্কারী ঝড়, জলোচ্ছ্বাস ও বন্যায় সেবার প্রায় 10 লাখ মানুষের মৃত্যু হয়। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে স্বাধীন হওয়ার পর জাতির পিতা 1972 সালে সাইক্লোন প্রস্তুতি কর্মসূচি সিসিপি প্রস্তুত করেছিলেন, যেটি বর্তমান সরকার এগিয়ে নিয়ে গেছে বহুদূর। সরকার 2009 সালের বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যানের আওতায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। 2009 সালে আমরা জলবায়ু ট্রাস্ট তহবিল প্রতিষ্ঠা করেছি এবং কর্মপরিকল্পনা বাস্তবায়নে এ পর্যন্ত $43 কোটি নিজস্ব তহবিল থেকে বরাদ্দ দিয়েছি। অভিযোজন বিষয়ক কর্মকাণ্ডে সরকার 2010 সাল থেকে প্রতি বছর জিডিপির 1% অর্থাৎ প্রায় $200 কোটি ব্যয় করছে। বাংলাদেশ 2014 সালে ক্লাইমেট ফিসক্যাল ফ্রেমওয়ার্ক প্রণয়ন করছে। জলবায়ু সহিষ্ণুতা তহবিল গঠনের উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের প্রথম। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে মুজিব বর্ষ উদযাপনকালে 21টি জেলার 36টি উপজেলার 44টি প্রকল্পের অধীনে 743টি ব্যারাক নির্মাণ করে 3715টি পরিবারকে পুনর্বাসিত করা হয়। এছাড়া প্রকল্পের মাধ্যমে 1997 সাল থেকে 2020 সালের ডিসেম্বর পর্যন্ত 3,20,058টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে, যাদের অধিকাংশই ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস সহ নানা কারণে গৃহহীন হয়েছিলেন। স্বাধীনতা উত্তর শূন্য দেশ থেকে একদিকে অবকাঠামো নির্মাণ, অন্যদিকে খাবার জোগানো চ্যালেঞ্জ হয়ে পড়ে। তখন চালের দাম বেড়ে যাওয়ায় নেমে আসে ভয়াবহ দুর্ভিক্ষ। সেই দুর্ভিক্ষে 1 লক্ষ লোক মারা যায় এবং দুর্ভিক্ষ পরবর্তী নানা রোগে মারা যায় আরো 4.5 লাখ মানুষ। বর্তমানে আর সেই চিত্র লক্ষ্য করা যায় না। উন্নত বিশ্ব যেখানে করোনা মহামারীর মোকাবেলায় হিমশিম খাচ্ছে, সেখানে বর্তমান সরকারের দূরদর্শিতা, টেকসই দুর্যোগ ও দুর্ভিক্ষ প্রতিরোধী পদক্ষেপের কারণে একজন মানুষও না খেয়ে মারা যায়নি, সচল থেকেছে অর্থনীতির চাকা। মাননীয় স্পিকার, আমি কি কিছু সময় পেতে পারি? আপনি 10 সেকেন্ডের মধ্যে আপনার বক্তব্য সম্পূর্ণ করুন। সাম্প্রতিককালে দুটি দুর্যোগ একসাথে মোকাবেলা। সাম্প্রতিককালের দুর্যোগ আমফান মোকাবেলায় সরকার সফলতার সাথে তার দক্ষতা দেখিয়েছে, যা দুর্যোগ মোকাবেলার অন্যতম অর্জন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বৈশ্বিক করোনা ভাইরাস পরিস্থিতি মূল্যায়ন করে বলেছে, আক্রান্তের তুলনায় বাংলাদেশে মৃত্যুর হার 1.26%। একই প্রতিবেদনে প্রতিবেশী ভারতের মৃত্যু হার 3.08, পাকিস্তানের 2.03 এবং যুক্তরাষ্ট্রে 15%। করোনা মোকাবেলায় বাংলাদেশের এই সাফল্যে বিশ্বব্যাপী চলছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা। বিশ্বের অন্যতম একটি দুর্যোগ প্রবণ দেশ হওয়া সত্ত্বেও দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সফলতা সত্যি অভাবনীয়, যা বিশ্বের অন্যান্য রাষ্ট্রের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে।
মাননীয় স্পিকার, সবশেষে বলতে চাই, স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য হিসেবে আমরা ধর্মীয় সম্প্রীতি এবং দুর্যোগ মোকাবেলায় সফলতা অর্জন করেছি। তাই আজকে ছায়া সংসদে মাননীয় প্রধানমন্ত্রী উত্থাপিত প্রস্তাবটি, অর্থাৎ স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রীর বক্তব্য প্রদানের জন্য। তিনি বলে গেলেন বাংলাদেশের অসাম্প্রদায়িকতার কথা এবং অসাম্প্রদায়িক হিসেবে বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ হিসেবেও সেই দেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, যিনি অন্য ধর্মাবলম্বী কিংবা হিন্দু ধর্মাবলম্বী, তিনি সেই উদাহরণ দেখিয়ে গেলেন। কিন্তু আমরা এটাও জানি যে সুরেন্দ্র কুমার সিনহা তিনি যখন প্রধান বিচারপতি ছিলেন তখন হয়তো আইন বিভাগ এবং বিচার বিভাগের স্বাধীনতার কোনো এক সূক্ষ্ম মারপ্যাচের কারণে পরবর্তীতে আর আমরা তাকে দেশে দেখতে পাইনি। আচ্ছা, যাই হোক, এ পর্যায়ে আমরা শুনবো আমাদের আজকের এই ভার্চুয়াল ছায়া সংসদের বিরোধী দলীয় উপনেতা ফারিয়া ইসলামের বক্তব্য। জি, মাননীয় বিরোধী দলীয় উপনেতা। ধন্যবাদ। ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড চাউল 70 টাকা, ডাউল 140 টাকা, চিনি 75 টাকা, সয়াবিন তেল 140 টাকা, ব্রয়লার মুরগি 170 টাকা কেজি। মাননীয় স্পিকার, একসময় জনগণের উদ্দেশ্যে বলা হতো ভাতের বদলে আলু খান, ভাতের উপর চাপ কমান। আমার মাননীয় সরকারি দল এখন বলবেন ভাতের বদলে হাওয়া খান, ভাতের উপর চাপ কমান। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই ছায়া সংসদে আমাকে ভার্চুয়াল ছায়া সংসদে আমাকে ফ্লোর প্রদান করার জন্য। আজকের এই সংসদে উত্থাপিত প্রস্তাবটি হচ্ছে স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে। আমিও আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, আমার দলনেতা 6টি মানদণ্ড দাঁড় করিয়েছেন। এর মধ্যে 2টি মানদণ্ড অর্থনৈতিক মুক্তি ও জীবনযাত্রার মান, তথ্য উপাত্ত দিয়ে আলোচনা করে বুঝিয়ে দিয়ে যাব যে স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য এখনো অর্জিত হয়নি। মাননীয় সরকার দলীয় প্রধানমন্ত্রী, আপনারা বলেছেন অর্জন বলতে আমরা বুঝি যেটা আমাদের অর্জন হয়েছে। এখানে বলা হয়েছে হয়েছে, হচ্ছে বলা হয়নি যে এটা একটা বর্তমান না, এটা হয়ে গেছে, সেটা বোঝানো হয়েছে যে আমাদের অর্জনটা হয়ে গেছে। কিন্তু আমরা বলছি আমরা এখন অর্জন হওয়ার পথে। মাননীয় স্পিকার, স্বাধীনতার পরবর্তী 50 বছরে আমাদের জিডিপি বেড়েছে 30 গুণ, মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে 14.7 গুণ। আরো বহু সূচক আমাদের উন্নয়ন চোখে পড়ার মতো, যা আমার মাননীয় প্রধানমন্ত্রী তুলে ধরে গেছেন। মাননীয় স্পিকার, সংখ্যা দিয়ে রাজনীতি হয়, ক্ষুধা তাড়ানো যায় না। দ্য ডেইলি স্টার, 12 মে 2019। মাননীয় সরকারি দল, আপনারা কি সংখ্যা দিয়ে ক্ষুধা তাড়াতে পারবেন? সংখ্যা দিয়ে বেকার যুবকের কষ্ট লাঘব করতে পারবেন? বিশ্ব ব্যাংকের পভার্টি এন্ড শেয়ার প্রসপারিটি 2018 প্রতিবেদন অনুযায়ী বিশ্বের 5টি দেশে মোট গরিবের অর্ধেক লোক বাস করে, যার মধ্যে বাংলাদেশ একটি, যাদের দৈনিক আয় $1 বা 90 সেন্টের কম, যা দিয়ে একজন মানুষ 3 বেলা ভরপেট খেতে পারে না। বিশ্ব ব্যাংকের ওই প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে 1,62,00,000 লোক মানুষ হতদরিদ্র। মাননীয় সরকারি দল, আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ক্ষুধা দারিদ্র মুক্ত সোনার বাংলা স্বপ্ন দেখেছিলেন, এই চিত্রটি কি সেই ক্ষুধা দারিদ্র মুক্ত সোনার বাংলার স্বপ্নের কথা তুলে ধরে? মাননীয় সরকারি দল, প্রশ্ন থাকলে আশা করি উত্তর দিয়ে যাবেন। যুক্তরাষ্ট্রের সম্পদ গবেষণা প্রতিষ্ঠানের মতে গত সেপ্টেম্বর মাসে প্রকাশিত প্রতিবেদনে অতি ধনী বৃদ্ধির হারে বাংলাদেশ প্রথম। অথচ মাননীয় স্পিকার, আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের যুবকদের বেকারত্বের হার 27.4%। মাননীয় স্পিকার, সমাজতন্ত্রের প্রায়োগিক নির্দেশনা সংবিধানের 18(2) ধারায় বর্ণিত হয়েছে, মানুষের সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলাপ করিবার জন্য, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করিবার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান সুযোগ সুবিধা প্রদানের দান নিশ্চিত করিবার জন্য রাষ্ট্র সর্বোত্তম কার্যকর থাকিবে। মাননীয় স্পিকার, যখন সংবিধানের ধারার কোনো গুরুত্ব না দিয়ে অসম বন্টনের প্রাচুর্য করছি, তাহলে আমরা কিভাবে বলি স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে? পয়েন্ট অফ ইনফরমেশন মাননীয় স্পিকার। পয়েন্ট অফ ইনফরমেশন মাননীয় স্পিকার। জি, মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আমরা একটা প্রশ্ন নেই। মাননীয় বিরোধী দলীয় উপনেতা, শূন্য অবকাঠামো থেকে আজ উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ প্রাপ্ত হওয়া বাংলাদেশ, এটা কি আমাদের স্বাধীনতার লক্ষ্য ছিল না? এটা কি আমরা অর্জন করিনি? আশা করি আপনি আপনার উত্তর দিয়ে যাবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এখন মানে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছি। আমরা 2026 সালে মানে স্বল্পোন্নত দেশে যেতে পারবো। এখন আমরা যাইনি, যেটা হচ্ছে এখনো চলছে। তাহলে আপনারা কিভাবে বলেন অর্জন হয়ে গেছে? আপনি সুপারিশ প্রাপ্ত হওয়াকে কিভাবে দেখছেন? স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটি কি আমাদের স্বাধীনতার লক্ষ্য ছিল না? আমরা কি এটিকে অর্থনৈতিক মুক্তি বলতে পারি না কোনোভাবে? অর্থনৈতিক মুক্তি কি আমাদের স্বাধীনতার লক্ষ্য ছিল না?
হ্যাঁ, অবশ্যই অর্থনৈতিক মুক্তি আমাদের স্বাধীনতার লক্ষ্য ছিল, এটা আমি আবার প্রথমেই বলে গিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, বললাম না সংখ্যা দিয়ে রাজনীতি হয়, ক্ষুধা ভরে না। মানে স্বল্পোন্নত দেশে মানে তাহলে স্বল্পোন্নত আপনি দেশে ক্ষুধা ঢুকলে মেটাবেন কি দিয়ে আমাকে সেটা বলুন। আপনি যদি সংখ্যাকে অবজ্ঞা করেন, আপনি যদি অর্থনৈতিক অবকাঠামো, অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে না পারেন, তাহলে আপনি কি দিয়ে ক্ষুধা মেটাবেন, কি দিয়ে দারিদ্র পূরণ করবেন? দারিদ্র মাননীয় মেটানোর জন্য তো প্রধানমন্ত্রী, আপনাকে অর্থনৈতিক অবকাঠামো পূরণ করতে হবে, হ্যাঁ অর্থনৈতিক মাননীয় সচ্ছলতা প্রধানমন্ত্রী, লাগবে। অর্থনৈতিক সচ্ছলতা লাগবে। সেটা শুধু সংখ্যা উপরে কিছু মানুষের জন্য হলে হবে না, সাধারণ মানুষের কাছে সেটা আসতে হবে। সেটা যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ তার সুফল ভোগ না করবে অর্থনৈতিক ততদিন সচ্ছলতা পর্যন্ত ব্যতীত আমরা কি করে অর্থনৈতিক সাধারণ মানুষের কাছে পৌঁছাবো? অর্থনৈতিক সচ্ছলতা অর্থনৈতিক হবে যদি সচ্ছলতা ব্যতীত সম্পদের সুষম বন্টন হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি প্রমাণ করে দিয়ে যেতে পারবেন সম্পদের সুষম বন্টন হয়েছে? আপনি কি এটা প্রমাণ করতে পারবেন অর্থনৈতিক সচ্ছলতা নেই বাংলাদেশে? আমি তো আমার বক্তব্যে বলেই গিয়েছি, আর আপনি ধৈর্য ধরুন, শুনতে থাকুন, আপনি আশা করি আপনার উত্তর পেয়ে যাবেন। মাননীয় স্পিকার, বাংলাদেশের সংবিধানের ধারা গুরুত্ব না দিয়ে আমরা বলে দিচ্ছি আমাদের সংবিধানে স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে। বাস্তবতা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়ন হচ্ছে, কিন্তু তার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। মাননীয় সরকারি দল, আমাদের জীবনযাত্রার মান বেড়েছে, তাও কেন বিশ্বের 230টি শহরের তালিকায় ঢাকার অবস্থান 214তম। পৃথিবীতে বসবাসের সবচেয়ে অনুপযোগী তালিকার মধ্যে ঢাকা একটি। আন্তর্জাতিক বাণিজ্যের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর অর্থ বিদেশে পাচার হচ্ছে। বিবিসি নিউজ 25 এপ্রিল 2018। এরই মধ্যে পেঁয়াজের আগুন ঝাঁজের কথা ভুলে গেছেন সরকারি দল। মাননীয় স্পিকার, ঋণ খেলাপির ভারে ব্যাংকগুলো যখন দেউলিয়া, 3500 কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছে পিকে হালদার, তখন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আক্ষেপই সত্যি। দেশ স্বাধীন করলে সবাই পায় চোরের খনি, সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। 7 কোটি মানুষের জন্য কম্বল আনলাম 7.5 কোটি, কিন্তু আমার কম্বলই পেলাম না। চোরদের খনি আর যেখানে ডাকাতের খনি পরিণত হয়েছে, তখন আমার মাননীয় সরকারি দল কিভাবে বলে যে আমাদের স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে? প্রশ্ন রেখে গেলাম, আশা করি আপনি উত্তর দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, 1996-2010 সালে শেয়ার বাজারে কেলেঙ্কারির ফলে কিছু বিনিয়োগকারী আত্মহত্যা করে। তথ্যসূত্র প্রথম আলো 2016। শেয়ার বাজার একটি দেশের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ খাত। এই খাতেও কি আমাদের অর্থনৈতিক মুক্তি ঘটেছে যখন শেয়ার বাজার এই করুণ অবস্থা আজকে? মাননীয় স্পিকার, একজন ছাত্রনেতা যখন কোটি কোটি টাকা টেন্ডারবাজি করে, বালিশকাণ্ড পর্দাকাণ্ড নিয়ে যখন পত্রিকা নিউজ হয়, একজন দায়িত্বশীল ব্যক্তি বলে এটা ছিচকে চুরি। মাননীয় সরকারি দল, কানাডার বেগমপাড়ার কথা বোধ করি আপনাদের অজানা থাকা না। বাংলাদেশ থেকে কোটি কোটি হাজার কোটি অর্থ পাচার হচ্ছে সেখানে। এটাই কি আমাদের স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ছিল? এটাই কি আমাদের অর্থনৈতিক মুক্তি? মাননীয় সরকারি দল, মাননীয় স্পিকার, একা দেশ বাঁচে না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখনই আমরা টেবিলের নিচ দিয়ে টাকা দিয়ে উপর দিয়ে ফাইল পাস করি। তাহলে কিভাবে আমাদের স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জিত হবে? মাননীয় স্পিকার, আমরা যদি সৎ না থাকি সেটা কোনোদিনই হবে না। মাননীয় সরকারি দল, আপনারা কি জানেন আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার মাথার উপর 23,425 টাকা বৈদেশিক ঋণের বোঝা? তথ্যসূত্র 22 জানুয়ারি 2021, যুগান্তর। নবাগত শিশুর মাথায় বৈদেশিক ঋণের বোঝা চাপিয়ে দিয়ে আপনারা কিভাবে বলেন যে আমাদের স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে? তা আমার বোধগম্য না। মাননীয় সরকারি দল, মাননীয় স্পিকার, 10 ফেব্রুয়ারি 2001 অর্থনৈতিক সমিতির সাধারণ সম্পাদক আবুল বারাকাত বলেন, গত 3 দশকে বাংলাদেশের সরকারি ঋণ অনুদান হিসেবে 1,80,000 কোটি টাকা বৈদেশিক ঋণ এসেছে, তার 75%। মাননীয় স্পিকার, আমি কি 30 সেকেন্ড সময় পেতে পারি? 10 সেকেন্ড সময়ের মধ্যে আপনার বক্তব্য সম্পূর্ণ। ধন্যবাদ। তার 75%ই লুটপাট হয়েছে। মাথায় এত ঋণের বোঝা নিয়েও আমরা যে ঋণ পাচ্ছি, তাও সেই ঋণ আমরা কাজে লাগাতে পারছি না। এরপরে আমরা কিভাবে বলি আমাদের অর্থনৈতিক মুক্তি হচ্ছে, স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য হয়েছে? মাননীয় স্পিকার, আমি তথ্য যুক্তির মাধ্যমে অর্থনৈতিক মুক্তি ও জীবনযাত্রার মান আলোচনা করে বুঝিয়ে গেলাম যে আমাদের স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি। তাই আজকের এই সংসদে এই প্রস্তাবটি যাতে কোনোভাবে গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের ছায়া সংসদের বিরোধী দলীয় উপনেতাকে তার বক্তব্য প্রদানের জন্য। তিনি তার বক্তব্যে বলে গেলেন যে বৈশ্বিক সূচকে ঢাকার অবস্থান এবং সেই সাথে অবসবাসযোগ্য ঢাকাকে তিনি উল্লেখ করে গিয়েছেন, এবং আরো একটি কথা বলে গিয়েছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা, যিনি বলে গিয়েছেন যে যুদ্ধ করে মানুষ পায় স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি। 7.5 কোটি মানুষের 8 কোটি কম্বল, আমার কম্বল কই। এবং সেই সাথে আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় উপনেতা তাদের দলের অবস্থানকে সম্পূর্ণরূপে প্রকাশ করে এবং সেই সাথে তাদের মাননীয় নেতার, যিনি সংজ্ঞায়নে অবশ্যম্ভাবী ছিলেন না, সেই সংজ্ঞায়নের জায়গা পরিষ্কার করেছেন এবং
তারা আজকে বলছেন যে আজকের উত্থাপিত প্রস্তাবটি সংসদে গৃহীত হবার কোনো দাবি রাখে না এবং তারা সেই অনুযায়ী তাদের বক্তব্য প্রদান করে যাচ্ছেন। আচ্ছা সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আমরা শুনবো মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য মারজান সাইদার বক্তব্য। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পড়ে ছারখার তবু মাথা নোয়াবার নয়। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভার্চুয়াল ছায়া সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য। আজকের এই ছায়া সংসদে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপন করেছেন সেটি হলো স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাবটি সঠিকভাবে সংজ্ঞায়ন করে তার উপর 6টি মানদণ্ড দাঁড় করেছেন, যার প্রথম দুটি অর্থনৈতিক মুক্তি, ভাষা ও সংস্কৃতির স্বীকৃতি তিনি নিজে বিশ্লেষণ করেছেন। মাননীয় মন্ত্রী পরের দুটি ধর্মীয় সম্প্রীতি, দুর্ভিক্ষ, দুর্যোগ মোকাবেলার সফলতা বিশ্লেষণ করেছেন। এখন আমি শেষ দুটি অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ বিনির্মাণ বিশ্লেষণ এবং সমন্বয় সাধনের মাধ্যমে এটি প্রমাণ করে যাব যে স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে এবং আজকের উত্থাপিত প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অবশ্যই গৃহীত হবে। তার আগে আমি আমার বক্তব্যে যার আগে বলে যেতে চাই, বিরোধী দলের নেতা প্রথমে বলেছিলেন তারা আংশিক পরিমাণে সংজ্ঞান মেনে নিয়েছেন এবং অর্জিত হয়েছে, নতুন সংজ্ঞান প্রদান করেননি। কিন্তু তারা পরে তাদের বক্তব্যের প্রেক্ষিতে বলেছেন তারা সংজ্ঞান মানেননি এবং তারা সেটা সুস্পষ্ট করে যেতে পারেনি, যা ছায়া সংসদে একটি ধোঁয়াশা সৃষ্টি করেছে। চলে যাচ্ছে আমার বক্তব্যে। বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝায় দেশের বিচার কার্য সম্পূর্ণ শাসন বিভাগের হস্তক্ষেপ ছাড়া স্বতঃস্ফূর্তভাবে পরিচালিত হবে। 1954 সালে যুক্তফ্রন্টের 21 দফায় বর্ণিত 15 নং দফা এবং 1972 সালে সংবিধানের 22 নং অনুচ্ছেদের প্রেক্ষিতে বিচার বিভাগের শাসন বিভাগ থেকে পৃথকীকরণ ছিল একটি প্রাণের দাবি, যা বাংলাদেশ পরবর্তীতে 12টি প্রস্তাবের উপর ভিত্তি করে বিচার বিভাগের স্বাধীনতা প্রদান করে। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের ন্যায় ও সুষ্ঠু আইনের প্রতিষ্ঠা হয়েছে। বিসিএস এর পরিবর্তে বর্তমানে বাংলাদেশের জুডিশিয়ারি সার্ভিস কমিশনের মাধ্যমে বিচারক নিয়োগ করা হচ্ছে, যার সাথে বিচারকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে, বেতনের কাঠামো বৃদ্ধি করা হয়েছে এবং নিরাপত্তা প্রদান করা হয়েছে। স্বাধীন বিচার বিভাগের প্রতিষ্ঠার ফলে দেশে এখন পূর্বের তুলনায় অনেক পরিমাণে মামলা জট কমে গিয়েছে। সুতরাং বঙ্গবন্ধুর বিচার বিভাগকে স্বাধীনতা প্রদান করে দেশের সুষ্ঠু ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বপ্নকে আমরা বাস্তবে রূপান্তর করতে সক্ষম হয়েছি এবং যার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে এখন নিরপেক্ষ সঠিকভাবে বিচার কার্য পরিচালিত হচ্ছে। আজ এক সময়ের ক্ষুধা, দারিদ্র্য, দুর্ভিক্ষের দেশ আজ খাদ্য সম্পূর্ণ। দেশে আজ খাদ্যশস্য, মৎস্য এবং প্রাণীর সংকট উৎপাদনে বিশ্বের রোল মডেল। প্রতি বছর গড়ে প্রায় 70,000 হেক্টর আবাদি জমি কমে যাওয়া সত্ত্বেও 16 কোটিরও বেশি জনসংখ্যা খাদ্যের যোগান দেওয়া সম্ভব হচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার। বঙ্গবন্ধু সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। অপ্রতিরোধ অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 10ম, সবজি উৎপাদনে 3য় এবং মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বের 4র্থ। ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বের 4র্থ। পক্ষান্তরে পাকিস্তানের অবস্থান 10ম। আলু উৎপাদনে বাংলাদেশের অবস্থান 7ম। পক্ষান্তরে পাকিস্তানের অবস্থান 18তম। বাংলাদেশে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের সকলের ক্ষুধা নিবারণের সফলতা লাভ বঙ্গবন্ধুর সোনার বাংলারই প্রতিফলন। অর্থনীতিবাদ ডক্টর মোস্তফা কামাল মাঝারি বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার গবেষণা পর্যালোচনা করলে এটি স্পষ্ট যে বাংলাদেশ এখন খাদ্য উৎপাদনে বিশ্বের জন্য এক উদাহরণস্বরূপ। দেশে এখন দরিদ্রের হারও রেকর্ড পরিমাণ সংখ্যে হ্রাস পেয়েছে। স্বাধীনতার পর 1973-74 অর্থ বছরে এই দেশে প্রায় অর্ধেক মানুষ হতদরিদ্র ছিল। তখন দেশে হতদরিদ্রের হার ছিল 48%, যা বর্তমানে বাংলাদেশ সরকার 5% নামিয়ে এনেছে। বর্তমানে বাংলাদেশের দারিদ্র্য সীমার নিচে বসবাস করে 20.5% মানুষ। পক্ষান্তরে পাকিস্তানে 24.3% মানুষ হতদরিদ্র সীমার নিচে বসবাস করে। সরকার হতদরিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিস্তৃত করে বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা ও দুস্থ মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা সহ বিভিন্ন ভাতা প্রদান করে থাকে, যার মাধ্যমে দেশে বর্তমানে 5% হতদরিদ্ররা খাদ্য ও বিভিন্ন ধরনের সেবার আওতাধীন হচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী দেশের সড়ক, রেল ও সেতু যোগাযোগ ব্যবস্থাতে অনেক উন্নয়ন সাধিত করেছে। এরই ধারাবাহিকতায় আমরা দেশের নিজস্ব অর্থায়নে নদীর উপর নির্মিত সর্বদীর্ঘ সেতু স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করেছি, যা পুরো বিশ্ববাসীর কাছে এক বিস্ময়। এত সব অবকাঠামোগত উন্নয়নের পরও কিভাবে আমাদের বিরোধী দলরা বলে গেল বাংলাদেশের উন্নয়ন কাঠামোর অবস্থা খারাপ, আমি সেটা বুঝতে পারিনি। মাননীয় স্পিকার, বিদ্যুৎ বর্তমানে বাংলাদেশ সরকার এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে। পুরো বাংলাদেশ এখন বিদ্যুতের আলোয় আলোকিত। পূর্বে বিদ্যুতের চাহিদা অর্ধেক, কিন্তু বর্তমানে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা 15,000 মেগাওয়াট উৎপাদিত হচ্ছে, যা কিন্তু উৎপাদিত হচ্ছে 24,421 মেগাওয়াট। আপনি কন্টিনিউ করুন।
বিরোধী দলীয় চিত্রটি উপনেতা পাল্টে যাওয়ার কারণ হলো গত এক যুগে 100 আমার একটা প্রশ্ন ছিল। সেতু স্থাপন করেছে বর্তমান সরকার। সরকারের নিরলস মাননীয় প্রচেষ্টার স্পিকার, আমার মাধ্যমে একটি প্রশ্ন একসময় ছিল। হতদরিদ্র শূন্য অবকাঠামোর বাংলাদেশ এখন বিশ্বের মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে। এত সব মাননীয় স্পিকার, আমাদের বিরোধীরা দেখতে পারেনি, সেটি আমার আফসোস মাননীয় স্পিকার। অবৈতনিক স্পিকার, point of প্রাথমিক শিক্ষা information। ব্যবস্থামূলক করা হয়েছে সারা দেশে, বিনামূল্যে দেওয়া হচ্ছে বই, যা পাকিস্তানে মাননীয় কল্পনা স্পিকার, করা point যায় of না। information। মাননীয় স্পিকার, আমি আর কিছু সময় চেয়ে নিচ্ছি। মাননীয় যে স্পিকার, আমাকে আপনাকে কি শোনা যাচ্ছে? বিনামূল্যে দেওয়া হচ্ছে বই, যা পাকিস্তানে কল্পনাও করা যায় না। বড় পাকিস্তানের শিক্ষার জন্য খেতে হয় গুলি, যার উদাহরণ নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। 1972 সালে ঐতিহাসিক 10 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে বঙ্গবন্ধু তার স্বপ্নের ভাষণের মাধ্যমে যে স্বপ্নের সোনার বাংলা দেখেছিলেন, বাংলাদেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, উন্নত জীবনের অধিকারী হবে, সেই সব স্বপ্নে আজ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন। গড়ে তুলেছেন বঙ্গবন্ধুর স্বপ্নের মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য, ভাষা সংস্কৃতি স্বীকৃতি মাননীয় সরকার দলীয় সদস্য, আপনার সময় শেষ। মাননীয় স্পিকার, এক কিছু সময় আমি শেষ করছি। এত সব কিছুর প্রাপ্তিতে আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে এবং তা আমরা প্রমাণ করতে পেরেছি। সুতরাং আজকের এই ছায়া সংসদে উত্থাপিত প্রস্তাবটি অবশ্যই গৃহীত হবে, এই জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের আয়োজিত ছায়া সংসদের সরকার দলীয় মাননীয় সাংসদকে তার বক্তব্য প্রদানের জন্য। তিনি তার বক্তব্যে বাংলাদেশের বর্তমান দারিদ্র্য সীমা সূচক, মাননীয় স্পিকার, রেল পরিসীমা, পদ্মা সেতু নিয়ে উল্লেখ করে গিয়েছেন। জি মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আমি আসছি। এবং সেই সাথে তিনি বলেছেন পদ্মা সেতু দৃশ্যমানের কথা, কিন্তু পাশাপাশি আমরা এও জানি পদ্মা সেতু নিয়ে এখন পর্যন্ত সুরঞ্জিত সেনগুপ্ত বলে আর অন্যান্য যারা দায়িত্বে ছিলেন তারা কি পরিমাণ রিজার্ভ চুরি করেছেন। হয়তো যদি এগুলো না হতো আজকে আমরা পদ্মা সেতু একদম সম্পূর্ণরূপে দৃশ্যমান এবং সম্পূর্ণরূপে শেষ কার্যক্রম দেখতে পেতাম। জি মাননীয় বিরোধী দলীয় উপনেতা। মাননীয় স্পিকার, আমার বিরোধী দলীয় সাংসদ অনেকবার পয়েন্ট অফ তুলছিল, আপনি শুনতে পারেননি। জি মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আপনার বিরোধী দলীয় সাংসদ পঞ্চম মিনিটে যে অর্থাৎ চতুর্থ মিনিটের পর যে পয়েন্ট অফ ইনফরমেশন তুলেছেন, হয়তো আপনি নিয়ম সম্পর্কে অবগত আছেন। 1 সম্মানের সাথে মিনিটের পর বলছি এবং মাননীয় 5 স্পিকার, আমি মিনিটের আগে। 3 মিনিটের পর থেকে পয়েন্ট অফ ইনফরমেশন তোলা শুরু করেছি, কিন্তু তো আমার শুরু মাননীয় সরকারি দলের সাংসদ তা নেননি এবং গুরুত্ব দেননি এবং আপনিও তা দেখেননি। মাননীয় স্পিকার, বোধ করি আপনি একবার তা বুঝতে পেরেছিলেন, কিন্তু তা মাননীয় বিরোধী দলীয় সাংসদ, আপনার প্রশ্নটি আমি এখান থেকে যখন দেখতে পেয়েছি তখন ইতিমধ্যেই 4 মিনিট 50 সেকেন্ড পার হয়ে গিয়েছে। হয়তোবা আপনার যান্ত্রিক ত্রুটির কারণে আমার কাছে সময়মতো প্রশ্নটি পৌঁছায়নি, এই কারণে আমি 4 মিনিট 30 সেকেন্ডের মাথায় যখন আপনার প্রশ্নটি দেখলাম, এজন্য আমি গ্রহণ করিনি। ঠিক আছে মাননীয় স্পিকার, আমরা ছায়া সংসদটি অব্যাহত রাখতে পারি। জি মাননীয় বিরোধী দলীয় সংসদ, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমরা শুনবো আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় সাংসদ উম্মে হাবিবার বক্তব্য। জাতির পিতা তার কারাগারে রোজনাম চাই বলে গেছেন, আজ নতুন নতুন শিল্পপতি ও ব্যবসায়ীদের বাড়িতে 2 পাক হয়, সাহেবের জন্য আলাদা, চাকরদের জন্য আলাদা। আমাদের দেশে যখন একচেটিয়া সামন্তবাদ ছিল, তখনও জমিদার তালুকদারদের বাড়িতে তা হতো না। সামন্ততন্ত্রের শোষণের চেয়েও এই শোষণ আরো ভয়াবহ। স্বাধীনতা পরবর্তী কাঙ্ক্ষিত তার সোনার বাংলায় জাতির পিতা কোনো বৈষম্য চাননি। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার আজকের এই ভার্চুয়াল ছায়া সংসদে আমাকে সুযোগ প্রদানের জন্য। আজকে নির্ধারিত বিষয় স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে। প্রস্তাবটির বিরোধিতা করছে এবং বিরোধিতার জায়গাগুলো ইতিমধ্যে আমার দলনেতা এবং উপনেতা খুব স্পষ্টভাবে দেখিয়ে গেছেন। আমি সর্বশেষ 2টি মানদণ্ড, মানবাধিকার নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন শোষণ নিপীড়ন মুক্ত অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা বিশ্লেষণ করে যাব। সর্বশেষে আমি সমন্বয় সাধনের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাব যে স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পথে প্রাণপণে ছুটলে
সত্ত্বেও আমরা এখনো তা অর্জন করতে পারিনি। মাননীয় স্পিকার, স্বাধীনতার একটি কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল মানবাধিকারের নিশ্চিতকরণ। এখানে মানবাধিকার বলতে আমরা শুধুমাত্র মৌলিক অধিকারকে বোঝাচ্ছি না, নিরাপদ খাদ্য, মানসম্মত চিকিৎসা, শিক্ষার গুণগত মান, নিরাপদ আবাসস্থল, সামাজিক নিরাপত্তা, লিঙ্গ বৈষম্যহীন সমাজ ও সাংস্কৃতিক মুক্তি সবকিছু এর অন্তর্ভুক্ত। মাননীয় স্পিকার, প্রথমেই আমার মাননীয় প্রধানমন্ত্রী বলে গেলেন যে আমরা নাকি ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলা করতে সক্ষম হয়েছি। মাননীয় স্পিকার, আমার সরকারি দল হয়তো কুলি মজুরের দিন দেখেননি, ওনারা হয়তো রিক্সা চালকের সাথে কথা বলেন না। দিন শেষে যখন 70 টাকা কেজি দরে চাল কিনতে হয়, তখন ডাল, তেল আর আমিষের হিসাব মেলানো প্রশ্নই ওঠে না। মাননীয় স্পিকার, তাহলে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা কি বিশেষ শ্রেণীর মজুদের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে? প্রশ্ন রেখে গেলাম মাননীয় প্রধানমন্ত্রী, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, সারা দেশে বস্তির সংখ্যা 22.5 লাখ, ঢাকায় ভাসমান জনসংখ্যা 30 ভাগ। এরপরও কি বলবেন আমরা আবাসস্থল নিশ্চিত করতে পেরেছি? তাহলে স্বাধীনতার লক্ষ্য অর্জিত হলো কিভাবে? মাননীয় স্পিকার, মুজিববর্ষ উপলক্ষে দেশনেত্রী যে আশ্রয় প্রকল্প হাতে নিয়েছেন তা নিঃসন্দেহে অনেক প্রশংসার, কিন্তু হতাশা তখনই জন্মায় যখন জানতে পারি 1,71,000 টাকা বরাদ্দের 2টি ঘর তৈরি করতে সিমেন্টের বদলে দেওয়া হয়েছে শুধুই বালু। যেখানে সমস্ত উন্নয়ন এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, সেখানে কিভাবে আমার সরকারি দল দাবি করতে পারেন আমরা স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছি? মাননীয় স্পিকার, চিকিৎসা ব্যবস্থার কথা আর কি বলবো, করোনা বাংলাদেশের স্বাস্থ্য খাতের আসল চেহারা দেখিয়ে দিয়েছে। এই খাতটি কতটা দুর্বল তা দেখিয়ে দিয়েছে। করোনা পরীক্ষা নামে প্রতারণার আসামি ডক্টর সাবরিনা এবং ভুয়া সার্টিফিকেট দেওয়ার জালিয়াতির মামলার আসামি শাহিদের কথা বোধ করি এখানে কারোরই অজানা নয়। মাননীয় সরকারি দল দয়া করে বলে যাবেন বাংলাদেশের কত শতাংশ মানুষ সুচিকিৎসা পাচ্ছে? এই চিকিৎসার কাঙ্ক্ষিত লক্ষ্য যদি আসলে অর্জিত হয়ে থাকে, তাহলে আমাদের নেতা, মন্ত্রী, আমলা শ্রেণী কেন সামান্য জ্বরবোধ করলেও চিকিৎসার জন্য পাড়ি জমান মাউন্ট এলিজাবেথে? মাননীয় স্পিকার, সাধুবাদ জানাই সরকারের বই বিতরণ কর্মসূচি, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, খাদ্যের বিনিময় শিক্ষা সহ সকল উদ্যোগকে। কিন্তু মাননীয় স্পিকার, শিক্ষার এতটাই মানোন্নয়ন হয়েছে যে তা আজ GPA 5 এসে থেমে গেছে। বিজ্ঞান পূর্ব কোনো ছাত্র আজ আর বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখে না। মাননীয় স্পিকার, সবাই BCS নামক যুদ্ধে নেমেছে। মাননীয় স্পিকার, 4 জুন 2020-এ প্রকাশিত এশিয়ার 100টি মানসম্মত বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো নাম নেই। ঢাবি সেখানে 401 নম্বরে রয়েছে। প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আজ 10 টাকার চা, সমোসা, সিঙ্গারা নামে অভিহিত। যেখানে আন্তর্জাতিক মানদণ্ডে শিক্ষার গুণগত মান এতটাই প্রশ্নবিদ্ধ, সেখানে শুধু পরিমাণগত উন্নয়ন দিয়ে আপনারা কিভাবে বলতে পারেন শিক্ষার কাঙ্ক্ষিত আমাদের স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে? প্রশ্ন রেখে গেলাম। মাননীয় স্পিকার, আমার সম্মানিত মন্ত্রী বলে গেছেন আমফান মোকাবেলার কথা। আমফান সহ সমস্ত এই জলোচ্ছ্বাসে যখন গরু, হাঁস, মুরগি, দরিদ্রের শেষ অবলম্বনটুকু ভেসে যায়, ওনারা কি তা দেখেন না? মাননীয় স্পিকার, আমার মন্ত্রী আরো বলে গেছেন সুরেন্দ্র কুমার সিনহার কথা। হ্যাঁ, আমরা জানি উনি কতটা সৎ ছিলেন, উনি কতটা করেছেন ও ক্ষেত্রে, কিন্তু কিছু ব্যতিক্রম কখনো সমুদ্র দৃষ্টিভঙ্গি হতে পারে না। মাননীয় স্পিকার, পয়েন্ট অফ ইনফরমেশন মাননীয় স্পিকার, এই সুরেন্দ্র কুমার সিনহার সাথে কি হয়েছিল আমরা কিন্তু সকলে তা জানি। মাননীয় স্পিকার, এত তাড়াতাড়ি তা ভুলে যাওয়ার কথা নয়। মাননীয় স্পিকার, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া লেখক মুস্তাক আহমেদের মৃত্যু কিংবা কার্টুনিস্ট কিশোরের সাথে যা হলো, এটা থেকে আমাদের তরুণ প্রজন্ম কি মেসেজ পাচ্ছে? আমরা কি মত প্রকাশের স্বাধীনতা আদৌ রাখি? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। মাননীয় স্পিকার, জাতীয় অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ছে, তা আমরা মেনে নিচ্ছি, কিন্তু ধর্ষণ, লিঙ্গ বৈষম্য, নারী নিরাপত্তাহীনতা এসবের পারদ যে দ্বিগুণ গতিতে উপরে উঠছে, এসবের খবর কি আপনারা রাখেন? 8ই মার্চ যেখানে নারী দিবস পালন করা হয় সারা বিশ্বে, ঠিক সেই সময় আমার দেশে প্রতিদিন গড়ে 10 জন নারী যৌন হয়রানির শিকার হয়। কর্মক্ষেত্রে এর সংখ্যা 22%। এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন একটু ব্যাখ্যা করে যাবেন। পোশাক শিল্পের চালিকা শক্তি সেই নারী যখন কর্মক্ষেত্রে লাঞ্ছিত হয়, এই নারীর স্বাধীনতা নিশ্চিতকরণ, নিরাপত্তা নিশ্চিতকরণকে স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল না? মাননীয় স্পিকার, প্রশ্ন রেখে গেলাম। 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশ কিভাবে ধর্ষকদের অবাধ বিচরণ ক্ষেত্র হতে পারে আমার বোধগম্য নয়। এছাড়া খুন, গুম, ছিনতাই নারী পুরুষ নির্বিশেষে সকলের জীবন বিপর্যস্ত করে তুলেছে। তাহলে কি আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি? মাননীয় স্পিকার, 15ই আগস্ট শোক দিবসেও আজ যেখানে শিলাকি জওয়ানি গান উচ্চস্বরে বাজিয়ে উৎসব করা হয়, সেখানে কিভাবে বলতে পারেন আপনারা যে আমরা স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পেরেছি? মাননীয় স্পিকার, আমার দলনেতা ইতিমধ্যে খুব সুন্দর করে বোঝে গেছেন যে আমরা অর্থনৈতিক মুক্তি এখনো পাইনি, তারপরেও আমরা গণতান্ত্রিক মুক্তি এখনো পাইনি। যেখানে বাক প্রকাশের স্বাধীনতা আমরা এখনো পাই না, যেখানে মাননীয় স্পিকার ভাষা আন্দোলনের মাধ্যমে মুক্তির স্বাদ নিতে জীবন দান করেছিল রফিক বরকত জব্বার, কিন্তু সেই মুক্তি কি আমরা এখনো পেয়েছি?
অশ্লীলতা, নোংরামি, খুন, ছিনতাই, প্রতারণা সবই অপসংস্কৃতির ভিন্ন ভিন্ন নাম। মাননীয় স্পিকার, এই যে শিক্ষার কথা আমরা বলে গেলাম, শিক্ষার মান উন্নয়নের কথা কি বলবো, যেখানে বিজ্ঞান, বাণিজ্য, মানবিকের সাথে এক কাতারে দাঁড়িয়ে শুধুমাত্র বিসিএস এর পেছনে ছোটে। কেন ছোটে মাননীয় স্পিকার? কারণ সেখানে টেবিলের নিচ দিয়ে টাকা এবং ওপর দিয়ে ফাইল পাস করার সুযোগ রয়েছে, যেটা অন্য কোনো ক্ষেত্রে নেই। সেখানে পায়ের উপর পা তুলে চাকরি করা যায়। মাননীয় স্পিকার, আমার দলনেতা গণতন্ত্রের চর্চা ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদ সম্পর্কে বলে গেছেন। উপনেতা অর্থনৈতিক মুক্তি ও জীবনযাত্রার মান সম্পর্কে আলোকপাত করে গেছেন। এবং আমি মানবাধিকার নিশ্চিতকরণ ও বৈষম্যহীন শোষণ নিপীড়ন মুক্ত অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা মাননীয় বিরোধী দলীয় সাংসদ, 10 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। আমি 10 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি মাননীয় স্পিকার। 10 সেকেন্ডের মধ্যে আপনার বক্তব্য সম্পূর্ণ করুন। জি মাননীয় স্পিকার, আমি তথ্য উপাত্তের মাধ্যমে প্রমাণ করে বিশ্লেষণ করে গেলাম। তাই মাননীয় স্পিকার, আমি আর জোর দাবি জানাচ্ছি, আজকের এই সহায় সংসদে উত্থাপিত প্রস্তাবটি কোনোভাবেই গৃহীত হতে পারে না মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি আজকের ছায়া সংসদের বিরোধী দলীয় সংসদ সদস্য। আমরা এখন দেখতে পাচ্ছি দুটি হলের বিতর্কিকে নানা রকম তথ্য ও উপাত্ত সহ বহু কিছু এখানে নিয়ে এসেছেন, আমাদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। আমরা আমাদের প্রধান আলোচক জনাব ইসমেত জেরিন বিনতে নিজাম তার কথাও শুনবো, তবে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এ পর্যায়ে আমরা আবারও একটু যুক্তি খণ্ডন পর্বে বক্তব্য শুনে নিতে চাই। সে কারণে আহ্বান করছি আমাদের আজকের এই ছায়া সংসদের বিরোধী দলীয় মাননীয় সংসদ নেতা মাসুমা চৌধুরীকে, তাকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আবারও সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকে সরকারি দল আজকে আমাদের প্রশ্নগুলোকে সুকৌশলে এড়িয়ে গেলেন, তারা আমাদের আশানুরূপ উত্তর দিতে পারলেন না। মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছেন অর্থনৈতিক মুক্তির কথা। তিনি বারবার কিছু মৌলবাদী দেশের সাথে আমাদের তুলনা করলেন, পাকিস্তানের কথা তুলনা করলেন, শ্রীলঙ্কার কথা তুলনা করলেন, জিডিপি প্রবৃদ্ধির কথা বলছেন, আমদানি রপ্তানি বৃদ্ধির কথা বলছেন, মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে এটি বলেছেন। কিন্তু মাননীয় স্পিকার, উনি কিন্তু একবারও বলেননি যে আজকে দেশে যে পরিমাণ মুদ্রাস্ফীতি হয়েছে তাতে পেঁয়াজের ঝাঁজ লেগেছে সকল বাঙালির গায়ে, এবং তাতে যেখানে ফুটপাতে হাজারো মানুষ না খেয়ে দিন কাটায়, অনাহারে দিন কাটায়, বঙ্গবন্ধু সেই ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ অর্জিত হয় না, তখন আমরা কিভাবে বলি যে অর্থনৈতিক মুক্তি অর্জিত হয়েছে? মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন যে তলাবিহীন ঝুড়ির কথা। আজকে আমরা তলাবিহীন ঝুড়ি অবস্থা থেকে আমাদের উত্তরণ ঘটেছে ঠিকই, কিন্তু সেই ঝুড়ির তলায় এখনো অনেক ছিদ্র। তাই মাননীয় স্পিকার, আমাদের স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য এখনো অর্জিত হয়নি। মাননীয় স্পিকার, আরো বলা হয়েছে সাংস্কৃতিক মুক্তির কথা। মাননীয় স্পিকার, আমাদেরকে আরো তারা বলেছেন যে বাংলা এই আজকে বিচার বিভাগে রায় দেওয়া হয়, কিন্তু মাননীয় স্পিকার, যখন আজকে আমাদের দেশের বাচ্চাটিও সুন্দরভাবে বাংলায় কথা বলতে পারে না, তারা হিন্দি, ইংলিশ এবং বাংলার সংমিশ্রণে এক খিচুড়ি ভাষায় কথা বলে, তখন সাংস্কৃতিক মুক্তি আসলেই আমাদের অর্জিত হয় না। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী বলে গেছেন ধর্ম নিরপেক্ষতার কথা। তিনি বলেছেন যে ধর্ম নিরপেক্ষতার ফলে যে নিরপেক্ষতার কথা সংবিধানে উল্লেখ আছে, হ্যাঁ আমরা মানছি ধর্ম নিরপেক্ষতার কথা সংবিধানের একটি মূল নীতি, কিন্তু মাননীয় স্পিকার, আমরা অসাম্প্রদায়িক হতে পারিনি। সম্প্রতি মাগুরায়ও হিন্দু পল্লীতে বেনামি চিঠি দেওয়া হয় হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে স্থানান্তরের জন্য। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে সরকারের দায় নয় এটি। মাননীয় মন্ত্রী, এটা আজকে আমাদের বিতর্কের জায়গা, সরকারের দায় নিয়ে নেয়। আমরা স্বাধীনতা কাঙ্ক্ষিত অর্জন নিয়ে আমরা কিন্তু অসাম্প্রদায়িক হতে পারিনি মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, তারা বলে গেছেন দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের অনেক বাজেট রয়েছে, তার আমরা অনেক ত্রাণ দিচ্ছি, কিন্তু মাননীয় স্পিকার, যেই ত্রাণটি আমাদের হাত ধরে জনসাধারণের কাছে পৌঁছায় সেই ত্রাণটি জনগণ পাচ্ছে কিনা এইটা আজ বিবেচনার বিষয়। যখন সাধারণ জনগণ তার মৌলিক অধিকার পায় না, ত্রাণ পায় না, করোনা কালে চাল চুরির মতো ঘটনা বারবার ঘটে, তখন স্বাধীনতার লক্ষ্য অর্জন হয় না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তার গৃহায়ন প্রকল্পের কথা বলেছেন, হ্যাঁ বাজেট হচ্ছে, আমাদের বিনিয়োগ হচ্ছে, কিন্তু মাননীয় স্পিকার, আমরা দেখেছি স্টিলের পাতের পরিবর্তে বাঁশের ব্যবহার, বারবার বালির পরিবর্তে মাটির ব্যবহার দেখেছি মাননীয় স্পিকার।
তখন আমরা কিভাবে আমাদের সাধারণ মানুষের মাথার উপর ছাদ দিতে পারি, বলতে পারি স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে। মাননীয় সরকারি দল, আপনারা বলেছেন যে করোনাকালে আমাদের সাফল্যের কথা, আপনারা কি ভুলে গেছেন আমাদের আমার মাননীয় সংসদ বলে গেছেন যে আমাদের সাহেব আমাদের কি পরিমাণ ভুয়া জালিয়াতি হয়েছে, কি পরিমাণ ভুয়া রিপোর্ট দেওয়া হয়েছে করোনাকালে। মাননীয় স্পিকার, তারা বলেছেন বিসিএস এর কথা। মানুষ কেন আজকে বাংলাদেশের মানুষ এত বিসিএস এর পিছনে ছুটছে? কারণ মাননীয় স্পিকার, তারা জানে তারা একটি ঘুষের দ্বার প্রান্তে পৌঁছাবে, তাদের জীবনযাত্রার মান মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনার সময় শেষ। মাননীয় স্পিকার, তাই 10 সেকেন্ড সময় পেতে পারি? যে আপনি 10 সেকেন্ডের মধ্যে অতি দ্রুত আপনার বক্তব্য শেষ করুন। জি মাননীয় স্পিকার, তাই সবশেষে জোর দাবি জানাচ্ছি যাতে এই সংসদে কোনোভাবেই এই প্রস্তাবটি গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতার যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য প্রদানের জন্য। তিনি এই পর্বে বলে গিয়েছেন যে মানুষের মৌলিক অধিকার এবং সেই সাথে সম্পদের সুষম এবং সঠিক বন্টন হচ্ছে না। এ পর্যায়ে আমরা চলে যাব আজকের এই ছায়া সংসদের ওয়াইন্ড আপ সেশনে মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী নওরিন নুসরাতের কাছ থেকে তার সর্বশেষ বক্তব্য শুনবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আরো একবার সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা প্রথমে এসে আমাদের সংজ্ঞায়নকে আংশিকভাবে মেনে নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যের সংজ্ঞায়ন করলেও তারা কিন্তু অর্জিত হয়েছে নতুন কোনো সংজ্ঞায়ন করে যাননি, যা সম্পূর্ণভাবে আমাদের ছায়া সংসদে ধোঁয়াশার সৃষ্টি করেছে। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা সাম্প্রদায়িক হামলার কথা উল্লেখ করে বললেন রামুর ঘটনা, কিন্তু তারা হয়তো এইটি জানেন না ঘটনার পরপরই রামু পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুনর্নির্মাণ করে দেন ক্ষতিগ্রস্ত বিহার ও ঘরবাড়ি। আমাদের কথা হচ্ছে এ ধরনের কুচক্রী মহল কিংবা বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সরকার সেটি প্রতিহত করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করছে কিনা আজকে আমাদের সেটি আলোচিত বিষয়, সেটি বিতর্কের বিষয়। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় উপনেতা বললেন আমরা নাকি সংবিধানের অনুচ্ছেদকে গুরুত্ব দিইনি, অথচ আমরা আমাদের সংজ্ঞায়নে স্পষ্ট করে অনুচ্ছেদ সমূহের কথা বলেছি, তারা হয়তো স্পষ্ট মনোযোগ দিয়ে আমাদের সংজ্ঞায়নই শোনেননি। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় উপনেতা বলে গেলেন চোরের খনির কথা। বর্তমানে আজ সেটি কোথায় অবস্থান করছে, বর্তমানে আমরা কত কত সাফল্য অর্জন করেছি, কোন কোন ক্ষেত্রে সাফল্য অর্জন করছি, সেটি আমাদের আজকের বিতর্কের বিষয়। মাননীয় স্পিকার তিনি ঋণের কথা বললেন, অথচ আমরা বলেছিলাম যে পাকিস্তানের সাথে কিংবা অন্যান্য কোনো দেশের সাথে যদি আমরা সুষম উন্নয়ন পরিলক্ষিত হয়েছে বোঝাচ্ছি, তাহলে আমরা বুঝবো আমাদের স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে। যেখানে পাকিস্তানের এক্সটার্নাল ঋণ 113 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশের এক্সটার্নাল ঋণ 55.3 বিলিয়ন মার্কিন ডলার। যেখানে পাকিস্তানের মাথাপিছু ঋণ 956 বিলিয়ন মার্কিন ডলার, সেখানে বাংলাদেশের মাথাপিছু ঋণ 256 মার্কিন ডলার। মাননীয় স্পিকার, সংসদ সদস্য এসে বললেন সাবরিনা শাহিদের কথা। মাননীয় স্পিকার, সাবরিনা শাহিদকেও কিন্তু আমরা আইনের আওতায় এনেছি। মাননীয় স্পিকার, উনি বলে গেলেন সুরেন্দ্র কুমার সিনহার কথা। মাননীয় স্পিকার, পুরো বিশ্বে যেটি একটি উদাহরণ, পুরো বিশ্বে যেটি দৃষ্টান্ত স্থাপন করেছে, সেই বিষয়টিকে তিনি কেবলমাত্র একটি বিচ্ছিন্ন বিরল ঘটনা বলে উল্লেখ করলেন। অথচ মাননীয় স্পিকার, এই বিরল উদাহরণগুলোই আমাদের স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাননীয় স্পিকার, আমরা বলেছিলাম যে আমাদের বিরোধী দল এসে যদি এটি প্রমাণ করে দিয়ে যেতে পারে যে পাকিস্তানের বিরুদ্ধে আমরা রক্তক্ষয়ী যুদ্ধ করেছিলাম, যারা আমাদেরকে শোষণ এবং বঞ্চনা এবং কলে আমাদের পৃষ্ঠ করে রেখেছিলেন, এবং বাংলাদেশের পরে স্বাধীনতা অর্জনকারী রাষ্ট্রসমূহের তুলনায় বিভিন্ন উন্নয়ন সূচকে আমরা এগিয়ে আছি, এটি যদি তারা প্রমাণ করে না যেতে পারেন তাহলে আজকের এই ছায়া সংসদে প্রস্তাবটি গৃহীত হবে। কিন্তু মাননীয় স্পিকার, আমরা প্রতিটি ক্ষেত্রে প্রতিটি উন্নয়ন সূচকে দেখিয়েছি পাকিস্তান এবং বাংলাদেশের সমসাময়িক জন্ম নেওয়া রাষ্ট্রসমূহের সাথে বিভিন্ন উন্নয়ন সূচকে আমরা এগিয়ে আছি, যা কিনা স্পষ্টভাবে উল্লেখ করে, যা কিনা স্পষ্টভাবে নির্দেশ করে আমাদের স্বাধীনতার লক্ষ্য। এটাই ছিল আমাদের স্বাধীনতার মূল মন্ত্র, এটাই ছিল আমাদের স্বাধীনতার লক্ষ্য, যা কিনা আমরা পুরোপুরি ভাবে অর্জনে সক্ষম হয়েছি। তাই মাননীয় স্পিকার, আজকের এই ছায়া সংসদে আজকে আমার উত্থাপিত প্রস্তাবটি যেন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জানাচ্ছি আজকের ছায়া সংসদের সংসদ নেতাকে তার বক্তব্য প্রদানের জন্য।
সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা আজকের অনুষ্ঠানে দুটি হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল এবং দেশরত্ন শেখ হাসিনা হলের মধ্যে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দুটি দলের শিক্ষার্থীদের কাছ থেকে আমরা দারুণ কিছু জেনেছি, অনেক কিছু বুঝেছি। সেই জন্য আমরা আলোচক হিসেবে যাকে পেয়েছি, আমি অত্যন্ত ধন্যবাদ জানাই বিয়ানদের পক্ষ থেকে, বিয়ান গ্রুপের পক্ষ থেকে, যে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে এ বিষয়ে কথা বলার জন্য, কথা শুনবার জন্য আমাদের সুযোগ তৈরি করে দিয়েছেন। আমি আমাদের সম্মানিত প্রধান আলোচক জনাব ইসমেত জেরিন বিনতে নিজাম, সাবেক কৃতি বিতার্কিক এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিতর্কের সদস্য হয়ে অনেক জয়ের সাক্ষী, অনেক বিজয়ের সাক্ষী একজন মানব, তাকে অনুরোধ করছি এ পর্যায়ে আমাদের বিতার্কিকদের বক্তব্যের আলোকে তার বক্তব্য প্রদান করার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমি আশা করছি আমাকে তোমরা প্রত্যেকেই খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছ। তোমাদের আজকে বিতর্ক করতে দেখে আমার সময়ের কথা মনে পড়ে গিয়েছে। আমি আসলে এখন বুঝতে পারছি না, আমাকে বলা হয়েছিল যে আজকের বিতর্কের যে বিষয় নির্ধারিত হয়েছে তার উপরে কিছু বলবার জন্য। আমি বুঝতে পারছি না বিতর্কের বিষয়ের উপরে কিছু বলবো নাকি বিতার্কিকরা কেমন বিতর্ক করলো সে বিষয়ে কিছু বলবো। আমার কিছু দায়বদ্ধতা রয়েছে, যেহেতু আজকে বিতর্ক করেছো তোমরা, আমার কিছু দায়বদ্ধতা রয়েছে তোমাদের পূর্বসূরি হিসেবে, তোমাদের কিছু ভুল ত্রুটি একটু ধরিয়ে দেওয়ার জন্য, যাতে করে তোমরা নিজেরাই নিজেদেরকে এনরিচ করতে পারো। একজন ভালো বক্তা, একজন ভালো বিতার্কিক হবে এরকম নিশ্চয়তা নেই। তবে ভালো বক্তা থেকে ভালো বিতার্কিক হবার একটি প্রক্রিয়া রয়েছে, যেটি দীর্ঘদিন চর্চার মাধ্যমে অর্জন করতে হয়। আমাকে এক বাক্যে নির্দ্বিধায় স্বীকার করে নিতে হবে, আমি আজকে যে 6 জন বিতার্কিকের কথা শুনেছি তারা প্রত্যেকেই খুব ভালো বক্তা, তবে বিতার্কিক হয়ে উঠতে একটু সময় লাগবে। যদি আমার সবসময় সমালোচনা কিন্তু নেগেটিভ হয় না, আমি আজকে যেগুলো বলবো সেগুলো যদি তোমরা একটু পজিটিভলি নিতে পারো, আমি হলফ করে বলতে পারি তোমরা প্রত্যেকেই অদূর ভবিষ্যতে এক একজন অসাধারণ বিতার্কিক হয়ে উঠবে। দুইটি মাত্র টার্ম আমি এই মুহূর্তে তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। একটি হচ্ছে ট্রয়িজম, অর্থাৎ সরকারি দল যদি এমন কোনো সংজ্ঞা দেয় যে এটি একটি ধ্রুব সত্য, সেক্ষেত্রে সরকারি দলের স্ট্র্যাটেজি ট্রয়িজম দোষে দুষ্ট হবে। অর্থাৎ সর্বজন স্বীকৃত কোনো ব্যাখ্যা যদি সরকারি দল দেয়, যার প্রেক্ষিতে বিরোধী দলের কাছে আসলে বলবার মতো কোনো যুক্তি থাকে না, সেটি তখন ট্রুইজম হয়ে যায়। আরেকটি টার্ম রয়েছে, সেটা হচ্ছে টটোলজি, অর্থাৎ বিতর্কযোগ্য কোনো বিষয়কে যদি সরকারি দল এমন ভাবে ব্যাখ্যা করে যে সেটা পুরোপুরি একপেশে হয়ে যাচ্ছে, বিরোধী দল কোনো পাল্টা যুক্তি দিতে পারবে না, এমন ভাবেই যদি সেটিকে সংজ্ঞায়ন করে দিয়ে যায় সরকারি দল, তাহলে সেটি টটোলজি হয়ে যায়। এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সরকারি দলের বক্তব্যকে যদি ট্রয়িজম বা টটোলজি হিসেবে চিহ্নিত করে বিরোধী দল, সেক্ষেত্রে বিরোধী দলের 3 জন বক্তাকেই উল্লেখ করতে হবে তাদের নিজস্ব মতামত দিয়ে, এবং কোনো মতেই তারা সরকারি দলের কোনো যুক্তির কোনো রূপ খণ্ডন করতে পারবে না। এটি বিতর্কের নিয়ম। বিতর্কের নিয়ম যদি মেনে নিই, তাহলে আজকের বিতর্কটি কেমন হয়েছে সেটি আমি 6 জন বিতার্কিকের উপরেই ছেড়ে দিলাম। তোমরা প্রত্যেকেই অসাধারণ ভালো বক্তা ছিলে। তোমাদের উচ্চারণের যে নৈপুণ্য তা আমাকে স্বীকার করে নিতে হবে। তোমাদের জন্য শুভকামনা থাকবে বিতর্কের নিয়মগুলো
নিয়ম আসলে নিয়মের মধ্যে না থেকে চর্চার মধ্য দিয়ে যদি আহ আরো পরিশীলিত বিতার্কিক হয়ে ওঠো, সেই কামনা আমার থাকবে। এবার যাই আজকের বিতর্কের বিষয়ে। আজকের বিতর্কের বিষয়টিও আসলে আমার কাছে একটু প্রশ্নবিদ্ধ। বিতর্কের বিষয় স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে, সরকারি দল যেভাবে সংজ্ঞায়ন করেছে, বিরোধী দলের জন্য বলবো এই সংজ্ঞায়নের মধ্যে থেকে তারা 6টি মানদণ্ড দিয়েছিল: অর্থনৈতিক মুক্তি, ভাষা সংস্কৃতির স্বীকৃতি, ধর্মীয় সম্প্রীতি, দুর্ভিক্ষ কিংবা মহামারী মোকাবেলা, বিচার বিভাগের স্বাধীনতা, বঙ্গবন্ধু সোনার বাংলা। এই সবগুলোর পয়েন্টকেও যদি বিরোধী দল ডিফেন্ড করত, বিতর্ক করার যথেষ্ট সুযোগ ছিল। কিন্তু তা না করে সংজ্ঞায়ন আধা আধি মেনে নেওয়া, আবার কতটুকু মানছি, কিভাবে মানছি, কোথায় মানছি না, আমি কি বিতর্ক করছি, এটা আসলে খুব আজকের বিতর্কের মানটিকে প্রশ্নবিদ্ধ করেছে। বিতর্কের বিষয়টি নিয়েও যারা বিতর্কের বিষয় নির্ধারণ করেছেন তারাও একটু দয়া করে ভেবে দেখবেন বিতর্কের বিষয়টিও আসলে কতখানি বিতর্ক উপযোগী হয়েছে, সেটিও ভেবে দেখবার বিষয় রয়েছে। এবার আসি আমার নিজস্ব বক্তব্যে। স্বাধীনতা আমাদের খুব কাঙ্ক্ষিত একটি শব্দ। স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল সেখানে বলা হয়েছিল যে বাংলাদেশের জনগণের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিত করার কথা। সংবিধানের কথা 6 জন বিতার্কিকের বক্তব্যে বারংবার উঠে এসেছে, সুতরাং আমি ধরে নিচ্ছি সংবিধান সম্পর্কেও আপনারা ওয়াকিবহাল। সংবিধানের প্রস্তাবনায় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য কতখানি অর্জিত হয়েছে সেটি বিচার করবার আগে আমরা ফেরত যাব আমাদের প্রস্তাবনায় যা বলা হয়েছে, যে বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখানো হয়েছে, সেই বাংলাদেশ আমরা কতখানি পেয়েছি। তবে বিষয় হচ্ছে, অর্জিত হয়েছে এটি কোনো আত্মতৃপ্তির পরিচায়ক শব্দ নয়। এটির কোনো সুনির্দিষ্ট মানদণ্ড নেই। আমরা আজ যেখানে রয়েছি, আগামীকাল এর থেকে আরো উন্নততর অবস্থানে যাব, এই আমাদের আকাঙ্ক্ষা। তবে যে সংজ্ঞায়ন আপনারা করেছিলেন, যে কালে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই সমসাময়িক সময়ে আর যারা স্বাধীনতা পেয়েছে তাদের চাইতে আপনাদের এই সুনির্দিষ্ট মানদণ্ডগুলোতে যদি আমরা এগিয়ে থাকি, নিঃসন্দেহে এগিয়ে আছি। দ্বিজাতি তত্ত্বের ট্যাবলেট গুলিয়ে দিয়ে যে দেশের বোঝা আমাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেখান থেকে পাকিস্তানের তুলনায় বাংলাদেশের বর্তমান অগ্রগতি নিঃসন্দেহে আজ বিশ্বের দরবারে ভূয়সী প্রশংসনীয় হচ্ছে। আমরা প্রতিটি মানদণ্ডে আমাদের যে অবস্থান, ৭১-এর প্রেক্ষিতে ৫০ বছরকে পেছনে ফেলে আজ, এটিকে যদি আমরা কেউ এমন কোনো চশমা দিয়ে যদি চোখে রাখি, যে চোখে ওই চশমা দেবার পর যদি এই উন্নয়ন যদি আমরা দেখতে না পাই, তবে চশমা পরিষ্কার করবার সময় এসেছে। হ্যাঁ, তবে যে গতিতে আমাদের উন্নয়ন হচ্ছে, যে মাত্রাই হচ্ছে, সেটিকে দেশপ্রেমিক মাত্রই আমরা আকাঙ্ক্ষা করতেই পারি, আমাদের চাহিদা থাকতেই পারে যে এই গতি আরো ত্বরান্বিত কেন হলো না। তবে উন্নয়ন যদি দেখতে না পাই, তবে চশমা পরিষ্কারের সময় এসেছে। বাংলাদেশ যে স্বপ্নকে সামনে নিয়ে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার যে মৌলিক 4টি মূলনীতির উপরে আমাদের সংবিধান স্বয়ং দাঁড়িয়ে, এগুলোর প্রায়োগিক দিক আরো মজবুত হবে। বঙ্গবন্ধু সোনার বাংলা বাস্তবায়নে আমরা প্রত্যেকেই আমাদের নিজ নিজ অবস্থান থেকে, বঙ্গবন্ধু সোনার বাংলা তো এমন কোনো বিষয় নেই যেটি
হুট করে হয়ে যাবে। আমাদের প্রত্যেকের এখানে কন্ট্রিবিউট করবার রয়েছে, যার যার নিজ নিজ অবস্থান থেকে আমাদের উপরে নাগরিক হিসেবে যতটুকু দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব প্রতিপালনের মধ্য দিয়ে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে এগিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আপনারা প্রত্যেকেই ভালো বক্তা থেকে ভালো বিতার্কিক হয়ে উঠবেন, সেই শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আমরা প্রধান আলোচকের বক্তব্য শুনলাম। তিনি তার বক্তব্যে বিতার্কিকদের বক্তব্যের আলোকের চুলচেরা বিশ্লেষণ করেছেন এবং সেই সাথে আজকের উত্থাপিত প্রস্তাবের যে বিষয় ছিল, এই সংসদ মনে করে যে স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে, সেই বিষয়েও তিনি তার গঠনমূলক বক্তব্য রেখেছেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আমরা একটু ফলাফলের দিকে যেতে চাই। ফলাফল ঘোষণার পূর্বে আমি আবারও একটুখানি আমাদের সম্মানিত বিচারক প্যানেলের রায়ের পর একটি ভোট নিয়ে নিই, অর্থাৎ হা না ভোট নিয়ে নিতে চাচ্ছি। এবং সে কারণে আজকের উত্থাপিত প্রস্তাব যেটি ছিল, এই সংসদ মনে করে স্বাধীনতার লক্ষ্য অর্জিত হয়েছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। হ্যাঁ। প্রস্তাবের পক্ষদল হা বলুন। হ্যাঁ। আজকের উত্থাপিত প্রস্তাব সমর্থনকারীরা হা বলুন। হ্যাঁ। আজকের ছায়া সংসদে উত্থাপিত প্রস্তাবের বিপক্ষে যারা অবস্থান করছেন তারা না বলুন। না। আজকের ছায়া সংসদের বিপক্ষ দল না বলুন। না। আজকের ছায়া সংসদে উত্থাপিত প্রস্তাবকে যারা অসমর্থন করছেন তারা না বলুন। না। আমরা হ্যাঁ এবং না ভোট পেয়ে গেলাম। আমার কাছে মনে হচ্ছে খুবই কম ব্যবধানে আজকের প্রস্তাবটির যে গ্রহণ হওয়ার সম্ভাবনা এবং অসম্ভাবনা সেটি নির্ধারিত হয়েছে। আমি চলে যাচ্ছি ফলাফল ঘোষণায়। আমাদের বিচারক প্যানেলের রায়ের ভিত্তিতে এবং হা না ভোটের ভিত্তিতে আজকের সংসদে কিংবা আজকের ভার্চুয়াল ছায়া সংসদে প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি গৃহীত হয়েছে। জয়যুক্ত হবার কারণে আমরা প্রতিযোগিতার সরকারি দল অর্থাৎ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের বিতার্কিকদের বিজয়ী বলে ঘোষণা করছি এবং সেই সাথে আজকের বিতর্কের শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করেছেন আজকের সংসদের মাননীয় ছায়ামন্ত্রী হালিমা খাতুন মীর। অভিনন্দন জানাচ্ছি শ্রেষ্ঠ বক্তাকে এবং সেই সাথে আজকের অনুষ্ঠানের বিজয়ী দলকে, এবং আরো অনেক বেশি অভিনন্দন রইল অন্য হলের অর্থাৎ দেশরত্ন শেখ হাসিনা হলের 3 জন বিতার্কিকের প্রতি, দেশরত্ন শেখ হাসিনা হল ডিবেটিং সোসাইটির প্রতি, যারা অত্যন্ত চমৎকার ভাবে বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্য তথ্য আমাদেরকে অনেক সমৃদ্ধ করেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা এতক্ষণ মোবাইলের পর্দায় আমাদের এই ভার্চুয়াল ছায়া সংসদ দেখছিলেন, তাদের সবাইকে ইবিয়ানের আগামী অনুষ্ঠানের আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ছায়া সংসদ এখানে শেষ করছি। আপনাদের সাথে ছিলাম আমি ইজাজ মাহমুদ অনিক। আল্লাহ হাফেজ।